আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এইচএসসি 27 অনলাইন ব্যাচের আরো একটা লাইভ ক্লাসে। যারা ক্লাসটাতে জয়েন করছো সবাই একটু ভাইয়াকে শুরুতেই জানাই দাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। আর আমি একটু দেখতে থাকি আমাদের সাথে কারা কারা জয়েন করছে। হিমেল সরকার জয়েন করছে আমাদের সাথে, জুনায়েদ হোসাইন জয়েন করছে আমাদের সাথে, রূপনা আহমেদ জয়েন করছে আমাদের সাথে, নাদিম মাহমুদ লিখন জয়েন করছে আমাদের সাথে। তারপরে দেখি আমাদের সাথে আর কে কে জয়েন করছে। লিখন আছে আমাদের সাথে। যারা জয়েন করে সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। জুনায়েদ ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আরবি ইসলাম জয়েন করছে। হিমেল সরকার আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা একটু জানাই দাও যে তোমরা সবাই কেমন আছো। ঠিক আছে। আর আজকে কিন্তু আমরা এই অধ্যায়ের 3 নাম্বার ক্লাস করব এবং আমি কিন্তু গত ক্লাসেই তোমাদের বলে দিছিলাম আজকের এই ক্লাসটি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। বুঝতে পারছো? আজকে এই অধ্যায়ের হচ্ছে আমরা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসটা আজকে করব, কারণ আজকের ক্লাসে আমরা মেইনলি যা যা শিখবো সামনের যতগুলি ক্লাস আছে সব ক্লাসে তোমার এই নলেজ লাগবেই। বুঝতে পারছো? এই কারণে আজকের ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো সবাই একটু ঝটপট জয়েন করলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। আর দেখি এই ফাঁকে আর কে কে জয়েন করছে। ইয়াসমিন আছে আমাদের সাথে, নুসরাত জয়েন করছে আমাদের সাথে, তারপরে দেখি আমাদের সাথে আরো সারিকা ইসলাম আছে আমাদের সাথে, দেখি আর কে কে আছে। সিয়াম আমাদের সাথে আছে হচ্ছে, আরিশা আমাদের সাথে আছে হচ্ছে, জান্নাতি, মাহি, অর্পণা, রাজশ্রী মজুমদার, জোনায়েদ ওয়ালাইকুম আসসালাম, আরমান হোসাইন। যারা জয়েন করে সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সো আচ্ছা, শান্ত জয়েন করছে আমাদের সাথে, নাফিজা আক্তার জয়েন করছে। আচ্ছা আমি একটু বলে দিই আজকে আমরা কি করব। আজকে হচ্ছে আমরা এই অধ্যায়ের 3 নাম্বার ক্লাস করব। ঠিক আছে, আজকে আমরা এই অধ্যায়ের 3rd ক্লাসটা করব। ঠিক আছে, 3 নাম্বার ক্লাস আমরা করব। আর আজকে মেইনলি আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণ নির্ণয় দেখব। ঠিক আছে, অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এই যে অগ্রগামী তরঙ্গের সমীকরণ যে আমরা দেখব, এটা তো শুধু এই অধ্যায়ে তো আমি বললামই যে আজকের ক্লাসের পর থেকে যতগুলি ক্লাস আছে সবগুলি ক্লাসেতে এই যে অগ্রগামী তরঙ্গের সমীকরণ এই কনসেপ্টটা লাগবেই। তার পাশাপাশি আচ্ছা হিমেল সরকার, আগের ক্লাস দুইটা যদি নাও করো আজকের ক্লাস বুঝতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। বাট আগের দুইটা ক্লাস, যেই দুইটা ক্লাস তুমি তোমার অসুস্থতার জন্য করতে পারো নাই, সেই দুইটা অ্যাজ সুন অ্যাজ পসিবল করে নিবা। আচ্ছা ইয়াসমিন, আচ্ছা যারা বলতেছো আগের দুইটা ক্লাস করো নাই তাদেরকে আমি বলে রাখি আগের দুইটা ক্লাস না করলেও আজকের ক্লাস বুঝতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। বাট তোমাকে অবশ্যই যেটা করতে হবে, আগের দুইটা ক্লাস যখনই তুমি সময় পাবা ঝটপট হচ্ছে ওই দুইটা ক্লাস কিন্তু করে ফেলবা। বুঝতে পারছো? আচ্ছা এবারে সবাইকে একটু বলি যে অগ্রগামী তরঙ্গের সমীকরণ যে আজকে আমরা দেখব, এটা মানে বলা যায় যে সিকিউ যদি আসে এই টপিক রিলেটেড সিকিউই আসে। ঠিক আছে, এই জায়গা থেকে হচ্ছে সিকিউ আসে। তার পাশাপাশি এই যে অগ্রগামী তরঙ্গের সমীকরণ, আমরা সামনে তরঙ্গের উপরিপাতন নীতি দেখব, তারপর আমরা সামনে হচ্ছে স্থির তরঙ্গ নিয়ে আলোচনা করব, আমরা সামনে বিট নিয়ে পড়ালেখা করব। অর্থাৎ এই অধ্যায়ে বাকি আর যত পড়ালেখা আছে সব পড়ালেখাই কিন্তু ডিপেন্ড করবে অগ্রগামী তরঙ্গের সমীকরণের উপর। ঠিক আছে, সো এটা এই কারণে ইম্পর্টেন্ট। পাশাপাশি আমরা সেকেন্ড পেপারে যখন ভৌত আলোক বিজ্ঞান পড়তে যাব, যদিও অনেক দূরে, ভৌত আলোক বিজ্ঞান যখন পড়তে যাব তখন দেখবা তোমার মনে পড়বে, মানে তখন দেখবা মানে যেই ক্লাস নিক না কেন তোমাদের এই কথাটা বলবেই যে এই যে দেখো এটা তরঙ্গের সমীকরণ আমরা ফিজিক্স ফার্স্ট পেপারে শিখে আসছিলাম। বুঝতে পারছো? সো এই যে আজকে যেই তরঙ্গের সমীকরণটা দেখবো তার মানে বোঝো এই অধ্যায়ে শুধু না, সেই সেকেন্ড পেপারে ভৌত আলোক বিজ্ঞান ফিজিক্স সেকেন্ড পেপারে চ্যাপ্টার 7 যখন পড়বা, যেই পড়াক তোমাকে অবশ্যই বলবে দেখো এটা হচ্ছে তরঙ্গের সমীকরণ। এই সমীকরণ আমরা অধ্যায় 9-এ দেখে আসছিলাম। বুঝতে পারছি? অধ্যায় 9-এ দেখে আসছিলাম ফার্স্ট পেপারে। সো বুশরা জয়েন করছে এই ফাঁকে আমাদের সাথে, তৃষা দত্ত জয়েন করছে, সিয়াম জয়েন করছে আমাদের সাথে, এস এন নুসরাত জয়েন করছে আমাদের সাথে, আব্দুল সামি। এই কোশ্চেনগুলি এই ক্লাসে করার কোশ্চেন না। ঠিক আছে, এগুলি করার জন্য তোমার কিউএনএ ক্লাস আছে, এগুলি কিউএনএ ক্লাসের জন্য। ঠিক আছে, আচ্ছা মেহির সূত্রধর জয়েন করছে আমাদের সাথে এই ফাঁকে। নুসরাত বলতেছে ভাইয়া হাফ ইয়ারলি এক্সামে ফিজিক্সে ফার্স্ট হইছে। আচ্ছা নুসরাত কংগ্রেচুলেশন, বাকি সবাই নুসরাতকে একটু কংগ্রেচুলেট করো। নুসরাত হচ্ছে ওর হাফ ইয়ারলি এক্সামে ফার্স্ট হইছে। আচ্ছা মিম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তারপর আমাদের সাথে দেখি আর কে কে জয়েন করছে। ফাতেমা আফ্রিদা জয়েন করছে। আচ্ছা নুসরাত তুমি কিন্তু তোমার বাকি বন্ধুদের সাথে আমাদের ফেসবুক কমিউনিটিতেও শেয়ার করে দিতে পারো তোমার এই অ্যাচিভমেন্টটা, যেন তারাও একটু এটা দেখে মোটিভেটেড হয়। ঠিক আছে,
আচ্ছা, আফ্রিদা ওয়ালাইকুম আসসালাম, ফাতেমা জয়েন করছে আমাদের সাথে এই ফাঁকে, তৌসি সাহা, শফিরুল ইসলাম, তারপর হচ্ছে সাবরিনা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শফিরুল ইসলামের নাম কিন্তু এখন আমি ঠিক বলি, ঠিক আছে, শরীফুল বলতাম আগে, এখন কিন্তু আমি শফিরুলই বলি। আচ্ছা, সাবরিনা, তারপর হচ্ছে রাহাত, তারপরে অথই একটা জয়েন করছে, সাদিয়া জয়েন করছে। ওকে, 8:30 বেজে গেছে, আমরা আরেক মিনিট অপেক্ষা করবো, আরেক মিনিট অপেক্ষা করেই কিন্তু আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, ইয়াসমিন, আমি নিউ। ইয়াসমিন, এগুলির মানে কিউএনএ ক্লাস হচ্ছে যেই ক্লাসে তুমি জয়েন করে সরাসরি সরাসরি হচ্ছে কোশ্চেন করতে পারবা, অর্থাৎ আমরা জুমে বা গুগল মিটে ক্লাসটা নেই, জুমে নেই এখন থেকে। সো জুমে জয়েন করে তুমি সরাসরি হচ্ছে তোমার কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেন করতে পারবা। প্রত্যেক মাসে 2টা করে কিউএনএ ক্লাস হয়। সবচেয়ে ভালো হয় ইয়াসমিন, তুমি হচ্ছে আমাদের এই ফেসবুক গ্রুপটা, মানে ফেসবুক কমিউনিটি যে গ্রুপটা আছে সেটাতে জয়েন করে রাখো, সেইখানে তুমি এই সকল আপডেট পাবা। ফেসবুক গ্রুপে কিভাবে জয়েন করতে হবে এইসব বিষয়ে যারা নতুন, যারা জানো না, তারা হচ্ছে এই হেল্পলাইন নাম্বারে কল দিলেই কিন্তু তারা তোমাকে অ্যাসিস্ট করবে যে কিভাবে ফেসবুক গ্রুপে জয়েন করতে পারবা। পাশাপাশি তোমাদের টিচার টুকে কোশ্চেন করলেও কিন্তু উনিও হেল্প করবে যে কিভাবে হচ্ছে আমাদের ফেসবুক কমিউনিটি গ্রুপে জয়েন করতে পারবা। বুঝতে পারছো? ওকে, তাহলে 8:31 বেজে গেছে, আমরা দেরি করবো না, আমরা আমাদের পড়ালেখা একটু শুরু করি, ঠিক আছে? আসো, ভালো করে একটু আসো। দেখো, আজকে কিন্তু আমি হচ্ছে এই যে মানে অ্যানিমেশন দিয়ে আমরা কয়েকটা জিনিস বুঝবো, এই কারণে আজকে কিন্তু আমি নোটে না, আজকে দেখো আমি পাওয়ার পয়েন্টটা নিয়ে আসছি, ঠিক আছে? আমরা নোটে যদিও লিখবো, কারণ জানো যে আমি লিখে লিখে পড়াই, সো আমরা নোটে আবার ব্যাক করব, বাট তার আগে একটু এই অ্যানিমেশনটা দেখো, ঠিক আছে? দেখো, এই অ্যানিমেশনটা আমাদের কাছে নতুন কোনো অ্যানিমেশন না, বা এই কনসেপ্টটাও আমাদের কাছে নতুন কোনো কনসেপ্ট কিন্তু না। বুঝতে পারছো? সো এটা কেন আমাদের জন্য নতুন কনসেপ্ট না? কারণ খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটা তরঙ্গ, তরঙ্গটা কি করতেছে খেয়াল করে দেখো। আজকে আমরা যেটা আগে শিখবো, অগ্রগামী তরঙ্গের সমীকরণ। বুঝতে পারছো? অগ্রগামী তরঙ্গের সমীকরণ আমরা পড়বো। সমীকরণ বোঝার আগে সিম্পলি যদি আমি বলি অগ্রগামী তরঙ্গ কি, যেই তরঙ্গটা এক জায়গায় স্থির থাকবে না, মুভ করবে। বুঝতে পারছো? যেটা এক জায়গায় স্থির থাকবে না, মুভ করবে। তুমি যদি এই ফিগারটার দিকে একটু তাকাও, তুমি যদি মানে এই সিমুলেশন বা এই অ্যানিমেশনটার দিকে একটু তাকাও, দেখো এই ওয়েভটা এক জায়গায় কি স্থির নাকি? এটা কিন্তু এরকম ভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই যে এটা দেখো এরকম কি করতেছে, সামনের দিকে অগ্রসর হচ্ছে। সামনের দিকে আসলে কাকে নিয়ে যাচ্ছে বা কি নিয়ে যাচ্ছে? সামনের দিকে কিন্তু এটা এনার্জিকে নিয়ে যাচ্ছে বা শক্তিকে স্থানান্তর করতেছে। কিন্তু তুমি যদি ভালো করে একটু খেয়াল করো, তুমি যদি এই তরঙ্গের উপরস্থ যে কোনো কণার দিকে তাকাও, ধরো আমি তোমাদের জন্য হেল্প করলাম, আমার এই কণাটাকে পছন্দ হয়েছে, এটাকে আমি লাল করে দিছি। বুঝতে পারছো? ধরো এই কণাটা আমার পছন্দ হয়েছে, এটা আমি কি করলাম, রেড কালার করে দিছি। শুধু এই কণাটার দিকে তুমি যদি তাকাও, দেখো এই কণাটা কিন্তু শুধুমাত্র ওপরে যাচ্ছে নিচে আসতেছে, ওপরে যাচ্ছে নিচে আসতেছে, কিন্তু কোনো কণাই কিন্তু সামনে স্থানান্তরিত হচ্ছে না। এটা তো আমাদের নতুন কনসেপ্ট না। আমরা যখন তরঙ্গের সংজ্ঞা শিখছিলাম তখনই কিন্তু আমরা এই সংজ্ঞাটা বলছিলাম যে কোনো তরঙ্গই কিন্তু সামনের দিকে স্থানান্তরিত হবে না। সো খেয়াল করে দেখো, যে কোনো একটা মানে কণাকে তুমি যদি ফিক্স করো, ধরো এই এই লাল কণাটার দিকেও তাকাও, দেখো এই কণাটা কিন্তু কেবলমাত্র কি করতেছে, উপরে উঠতেছে আর নিচে নামতেছে। এইটাই তো হচ্ছে, তাই না? তাহলে বলো তো, এই কণার গতিটাকে আমরা কি ধরনের গতি বলছিলাম? এই কণার গতিটাকে আমরা বলছিলাম হচ্ছে, এটা হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশন, বা এই যে কোনো একটা কণার গতিকে আমরা বলছিলাম সরল ছন্দিত গতি। রাইট? যে কোনো একটা কণার গতিকে আমরা কি বলছিলাম? সরল ছন্দিত গতি আমরা বলছিলাম। তুমি যদি এই ফিগারটা একটু তাকাও, দেখো আমরা প্রথমে একটা জিনিস একটু আইডেন্টিফাই করতে চাই, সাম্যাবস্থা কোনটা, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে খেয়াল করে দেখো, সাম্যাবস্থা কোনটা সেটা আমরা একটু আইডেন্টিফাই করতে চাই। তাহলে খেয়াল করে দেখো, এই যে আমি যে গ্রিন কালার করে দিলাম, সেই গ্রিন কালারটাকে আমরা বলতেছি সাম্যাবস্থা। নির্দিষ্ট কোন একটা কণা এই সাম্যাবস্থা থেকে একবার উপরে উঠতেছে, আবার এই সাম্যাবস্থা থেকে নিচে নামতেছে। অর্থাৎ এটার গতিটা এরকম, দেখো সাম্যাবস্থা থেকে একবার উপরের দিকে উঠতেছে, আবার সাম্যাবস্থা থেকে একবার নিচের দিকে নামতেছে। এটাই তো হচ্ছে। আর কোনো ঘটনা ঘটতেছে এখানে? আর কোনো ঘটনা ঘটতেছে না, কেবলমাত্র সাম্যাবস্থা থেকে উপরে উঠতেছে আর সাম্যাবস্থা থেকে নিচে নামতেছে। বুঝতে পারছো? নাহিদা একটা টাইমলি ক্লাসে জয়েন করবো, আমি শুরুতেই বলে দিচ্ছি, আগের 2টা ক্লাস না করলে আজকের ক্লাসটা বুঝতে কোনো সমস্যা হবে না আশা করি। তাহলে খেয়াল করে দেখো, সেই সাম্য অবস্থা থেকে কি করতেছে, একটা কণা এরকম উপরের দিকে উঠতেছে অথবা নিচের দিকে নামতেছে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো এই কণার গতিটা কেমন, ভালো করে একটু তাকায় বলো তো এই কণার গতিটা কেমন। আমরা তো মাত্রই বললাম যে এই কণার গতিটাই হচ্ছে একটা
এই কণার গতিটাই কেমন, এই কণার গতিটাই হচ্ছে একটা সরল ছন্দিত গতি, রাইট? এইটা নিয়ে তো কারো কোনো আপত্তি নাই, বলো এটা নিয়ে কারো কোনো আপত্তি আছে যে এটার গতি যে একটা সরল ছন্দিত গতি? দেখো এটা নিয়ে কারো কোনো আপত্তি নাই। তাহলে এখন একটা জিনিস দেখো, আমরা কি করব সেটা আগে একটু বোঝো। আমাদের মেইন কাজ হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ বের করা। অগ্রগামী তরঙ্গ মানে তো বুঝতে পারছো যে এই তরঙ্গটা কি করতেছে, কোন একটা দিকে মুভ করবে, এটা ডান দিকে মুভ করতে পারে, অর্থাৎ তরঙ্গটা তার উৎস থেকে সামনের দিকে আগায় যাবে এক কথায়। অর্থাৎ তরঙ্গটা কি করবে, উৎস থেকে সামনের দিকে আগায় যাবে। সো সেইটাকে আমরা ধরো কি বলতেছি, সেইটাকে আমরা বলতেছি অগ্রগামী তরঙ্গ। এটা নির্দিষ্ট একটা জায়গায় থাকবে না, এটা দেখো কি করতেছে, উৎস থেকে ধরো এই জায়গা থেকে তরঙ্গটা তৈরি হয়েছে, এখান থেকে সামনের দিকে আগায় যাচ্ছে। সো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে এই অগ্রগামী তরঙ্গের সমীকরণ বের করব। এখন সমীকরণটা কেন বের করি বা সমীকরণ বের করে আমার কি লাভ হয় সেটা আমরা পরে যাচ্ছি, বা আমরা আসলে অগ্রগামী তরঙ্গের সমীকরণেই পরে যাচ্ছি। আমরা আগে যেটা করতে চাচ্ছি, এইখানে যে একটা কণা আছে সেই একটা কণার সমীকরণ আমরা বের করব। ভালো করে আগে একটু বোঝো, এইখানে যে একটা কণা আছে আমরা একটা কি করব, আমরা একটা সেই কণার সমীকরণ বের করব। দেখো এখন প্রশ্ন হচ্ছে কণার সমীকরণ আমরা কেন বের করব, বুঝতে পারছো? এই যে কণার সমীকরণ আমরা বের করব, এই কাজটা অলরেডি আমরা চ্যাপ্টার 8-এ করে আসছি, পর্যাবৃত্ত গতিতে করে আসছি। তারপরে এই কাজটা আমরা এই অধ্যায়ে আবার করব, বুঝতে পারছি? এই কাজটা আমরা অলরেডি অধ্যায় 8-এ করে আসছি, আগের অধ্যায়ে করে আসছি, বাট তারপরে এই কাজটা আমরা এই জায়গায় করব। সো আগের যদি পর্যাবৃত্ত গতির ওই কনসেপ্টটা কারোর যদি ঠিকঠাক ভাবে মনে নাও থাকে, আজকে যেহেতু এটা আমরা আবার করব, কারো ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। সো দেখো আমরা একটা কণার সমীকরণ কেন বের করি। ধরো আমি তোমাদের কাছে জিজ্ঞেস করলাম এই কণার তো একটা গতি আছে, এক একটা টাইমে এই কণার কিন্তু সরণ এক এক রকম, রাইট? দেখো কখনো কণাটা সাম্য অবস্থায় আছে, আচ্ছা লাল দিয়েই বুঝাই, দেখো যেহেতু কণাটা লাল, দেখো কণাটা কখনো সাম্য অবস্থায় আছে, কণাটা কখনো এইরকম জায়গায় আছে, কণাটা কখনো এইরকম জায়গায় আছে, এইরকম এইরকম এইরকম। অর্থাৎ এক একটা সময় এই কণার কিন্তু অবস্থান এক এক রকম, রাইট? অর্থাৎ এক একটা সময় এই কণার সরণের মান এক এক রকম, বুঝতে পারছি? তাহলে এই কণার সমীকরণ বের করলে আমার যেটা লাভ হবে, বিভিন্ন সময় কণার সরণটা কত হবে সেইটা আমরা বের করতে পারবো। এখন দেখো তুমি একবার সরণ বের করতে পারলে ওইটার বেগ, ত্বরণ সবকিছুই তুমি বের করতে পারবা। তাহলে আমি আরেকবার বলতেছি, আমরা কণার সমীকরণটা কেন বের করতে চাই, কারণ আমরা জানতে চাই বিভিন্ন টাইমে, বিভিন্ন সময়ে কণাটির অবস্থান বা সরণ আমরা জানতে চাই। এটা কিভাবে জানবো? আমি যদি এই কণাটার কি জানি, আমি যদি এই কণাটার সমীকরণটা জানি বা গতির সমীকরণটা জানি, তাহলে এই সমীকরণটা আমি জানলে বিভিন্ন টাইমে আমি কি করতে পারবো, এই কণার মানে অবস্থান কোথায় হবে বা সরণ কোথায় হবে আমি এইটা বের করতে পারবো। এখন এইটা বের করার জন্য আমরা ছোট্ট একটা জিনিস মানে কাজে লাগাবো। দেখো একটু ভালো করে তাকাও, দেখো আমি এই কণার গতিটাকে যদি এইরকম একটা চিত্র দিয়ে রিপ্লেস করি, এইরকম একটা চিত্র দিয়ে যদি আমি রিপ্লেস করি, যে একটা কণা, এই যে একটা সিঙ্গেল যে কণা আছে সেই কণাটাকে আমরা এই কণার সমীকরণটা বের করার জন্য, অর্থাৎ আমাদের সুবিধার জন্য আমরা একটা স্প্রিং হিসাবে চিন্তা করলাম। আমরা কি হিসাবে চিন্তা করলাম, দেখো একটা স্প্রিং হিসাবে চিন্তা করলাম। এই যে এই জায়গার যে লাল কণা না, এই জায়গার যে লাল কণা, ধরো এটাই হচ্ছে এই সবুজ, মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই জায়গার যে কোনো একটা কণা, ধরো এই লাল কণাটাকে এই যে সবুজ কণাটা হিসাবে ভাবো, ওই একই কণা। তাহলে দেখো তো এই সবুজ কণাটার গতি আর এই লাল কণার গতির মধ্যে কি কোনো পার্থক্য আছে? বলতো এদের দুজনের গতির মধ্যে কোনো পার্থক্য আছে? একটু বলতো, যে ধরো এই লাল কালারের বিন্দুটা বা এই লাল কালারের কণার গতি অথবা এই সবুজ কালারের কণার গতির মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। কেন কোনো পার্থক্য নাই? কারণ খেয়াল করে দেখো, ধরো এটা যদি তার সাম্য অবস্থা হয়, অর্থাৎ এই যে এই সাম্য অবস্থাটা যদি হয়, তাহলে দেখো এই সাম্য অবস্থা থেকে এটা কখনো কি করতেছে, এটা কখনো এরকম উপরের দিকে যাচ্ছে, অথবা এটা কখনো কি করতেছে, নিচের দিকে নামতেছে, তাই না? তাহলে এই স্প্রিং এর গতির যে একটা কণার গতি আর এই তরঙ্গের উপরস্থ একটা কণার গতির মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, বুঝতে পারছি? তাহলে আমরা করব কি, আমরা ধরো স্প্রিং চিন্তা করে বা স্প্রিং এর এই কণার সরণের সমীকরণটা বের করব।
বুঝতে পারছি? আমরা তাহলে কি করব, আমরা এইটার সরণের সমীকরণটা বের করব। এইটার সরণের সমীকরণ যা, এই জায়গার একটা কণার সরণের সমীকরণ কিন্তু একই আসবে, রাইট? একই আসবে, কারণ দুইটার গতি তো একই রকম, এক্স্যাক্টলি সেম, কোনো পার্থক্য নেই। বুঝতে পারছি? এই একদম সিম্পল জিনিস, তুমি তাকায় দেখো যে দুইটার গতির মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। এই কারণে ধরো এই একটা কণাকে আমরা এরকম স্প্রিং বিবেচনা করে আমরা আসো তার গতির সমীকরণটা একটু বের করি। একদম সিম্পল জিনিস, একদম সহজ জিনিস। দেখো এই কাজটা করার জন্য, আসো আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস একটু দেখি, ঠিক আছে? আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস একটু দেখে আসো। দেখো আমি তোমাদের জন্য এটা আগে থেকেই বের করে রাখছি যেন খোঁজাখুঁজি না করতে হয়। কি ব্যাপার? ওকে, এটা দেখে আগেই চলা শুরু করছে। ওকে, সো খেয়াল করো এই যে সেই স্প্রিংটা, এই যে ব্লু কালারের, এটাই হচ্ছে আমার সেই কণাটা, ঠিক আছে? এটাই হচ্ছে আমার সেই কণাটা। ওকে, খেয়াল করো, এই যে এটাই হচ্ছে আমার সেই কণাটা। আমি যদি দেখো এটাকে চালু করে দিই, এই পাশে বৃত্ত টিত্ত কি দেওয়া আছে ওইটার দিকে তাকায়ও না, দেখো তো ওইটাই সেই গতিটা না? এটা এরকম উপরে উঠতেছে নিচে নামতেছে, এই যে উপরে উঠতেছে নিচে নামতেছে। আচ্ছা এটা একটু বেশি স্লো, ধরো আমি একটু বাড়াই দিলাম। দেখো এটা এরকম উপরে উঠতেছে নিচে নামতেছে। এইবার একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের একটু দেখাবো, এই জিনিসটা খুব ভালো করে মনোযোগ দাও, ঠিক আছে? এই যে এইটাই হচ্ছে সেই কণার গতিটা, ঠিক আছে? দেখো এই নিচের এটা ভুলে যাও, নিচের এটা জাস্ট আরেকটা স্প্রিং দিয়ে বোঝানো হয়েছে, ঠিক আছে? এটা ধরো নাই, শুধুমাত্র দুইটা ফিগারে তাকাবা, একটা হচ্ছে স্প্রিংটার গতির দিকে, আরেকটা তাকাবা এই বৃত্তটার দিকে। বুঝতে পারছো? আরেকটা এই সার্কেলটার দিকে তাকাও। বুঝতে পারছো? আরেকটা হচ্ছে এই সার্কেলের দিকে তাকাও। দেখো আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এই কণার, এই যে স্প্রিং এ যেই কণাটা আছে এই কণার গতির সমীকরণটা বের করা। এটার গতির সমীকরণ বের করা মানে তরঙ্গের উপরস্থ কণার গতির সমীকরণ পেয়ে যাওয়া, রাইট? ওকে, এখন একটু খেয়াল করে দেখো, একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে এইটার গতির সমীকরণ বের করার জন্য, মানে আমরা আমাদের কাজ সহজ করার জন্য দেখো পাশে একটা বৃত্ত এঁকে নিচ্ছি। ধরো পাশে আমরা কি করছি, একটা বৃত্ত এঁকে নিচ্ছি। এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এই যে এইটা হচ্ছে সেই সাম্য অবস্থাটা, ঠিক আছে? এটা হচ্ছে সেই সাম্য অবস্থা, ঠিক আছে? এটা হচ্ছে সেই সাম্য অবস্থা, ঠিক আছে? এটা হচ্ছে সেই সাম্য অবস্থা। কালার চেঞ্জ করে কেমনে? ওকে, এই যে আমি গ্রিন কালার দিয়ে দিলাম, এই যে গ্রিন কালার যে দিয়ে দিলাম, এটা হচ্ছে সেই সাম্য অবস্থাটা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে সেই সাম্য অবস্থাটা। তাহলে সাম্য অবস্থা থেকে কতটুকু উপরে আছে সেটাই হচ্ছে তার সরণ, সেটাই হচ্ছে তার সরণ। তাহলে এবার একটু খেয়াল করো, আমি প্লে দিব না, আমি একটু আস্তে আস্তে করে আগাবো। দেখো আমি আস্তে আস্তে করে আগাচ্ছি। ব্যাপার, দেখো ভালো করে একটু তাকাও, দেখো আমি আস্তে আস্তে আগাচ্ছি, দেখো আস্তে আস্তে আগাচ্ছি। দেখো এই যে ব্লু কণাটার যতটুকু উপরে উঠছে, ব্লু কণাটার সরণ কত? এই যে ব্লু কণার সরণ হচ্ছে এতটুকু, এই যে চিত্রের দিকে তাকাও, ব্লু কণাটার সরণ হচ্ছে এতটুকু। এখন আমি বলে দিলাম আমরা সকল সরণ হিসাব করি কোথা থেকে? সাম্য অবস্থা থেকে। তাহলে বলতো এই যে লাল যে কণাটা আছে, এই লাল কণার সরণও কতটুকু? এই লাল কণার সরণও হচ্ছে এতটুকু। এটা নিয়ে কি কারো কোনো আপত্তি আছে? এই যে দেখো লাল কণাটার সরণও এতটুকু। এইবার দেখো তো ব্লু কণার সরণের মান আর এই যে লাল কণার সরণের মানে কি কোনো পার্থক্য দেখতেছো? দেখো পুরাটা তাকাও, এখন ব্লু কণার সরণ এতটুকু, এই যে লাল যে কণা আছে দেখো এটার সরণও কিন্তু এতটুকুই। এবার তাকাইতে থাকো, দেখো আরো, দেখো তো দুইজনের সরণে কোনো পার্থক্য আছে? দেখো তো, আমি পুরাটার দিকে আগে দেখো, দেখো এইটার যখন সর্বোচ্চ সরণ, দেখো তো এই দুইজনের সরণে কোনো পার্থক্য আছে? বলতো কোনো পার্থক্য আছে? দেখো আরো আগাই, দেখো এইদিকেও যখন যায়, দেখো দেখো এটার সরণ এতটুকু, এটাও এখন কি করতেছে? নিচে নামতেছে। এই যে সরণ এতটুকু, আমরা জানি সরণ তো কোনটা? রৈখিক সরণ হচ্ছে এই যে সরল রৈখিক। দেখো তো আরো আগাই, দেখো তো। এইবার একটা ইন্টারেস্টিং পয়েন্ট দেখো তো, এই ব্লুটার সরণ এখন কত? ব্লুটার সরণ এখন শূন্য না, কারণ দেখো সাম্য অবস্থায় আছে। সাথে সাথে দেখো তো লালটারও সরণ কত? দেখো লাল কণাটাও আছে সাম্য অবস্থায়। দেখো দুইজন একই সমান, তার মানে দুইজনেরই কিন্তু এখন সরণের মান কত? সরণের মান শূন্য। দেখো আমি আরো আগাই, নিচের দিকে দেখো তো সরণের মান একই হয় কিনা। দেখো নিচের দিকে নামছে, দেখো ব্লুটার সরণ যতটুকু সাম্য অবস্থা থেকে, দেখো এই রেড কণাটার সরণও কিন্তু একই, রাইট? রেড কণাটার সরণও কিন্তু একই। তাহলে দেখো আমি যদি আরো আগাই,
দেখো ম্যাক্সিমাম মানে বিপরীত দিকে ম্যাক্সিমাম, সাথে সাথে দেখো ব্লুটাও কি করছে, একই পরিমাণ সরণ। দেখো সরণে কিন্তু কোনো পার্থক্য নাই। আমি যদি পুরাটা শেষ করি, ওই যে দেখো আমরা পুরোটা শেষ করলাম। দেখো তো এই যে লালটা বা এই ব্লুটা যাই বলো না কেন, দেখো তো এই প্রত্যেকটা অবস্থানে এদের দুইজনের সরণের মান কি সেম নাকি ডিফারেন্ট? দেখো তো প্রত্যেকটা অবস্থানে কিন্তু এদের দুইজনের সরণের মান কিন্তু একই ছিল, তাই না? সরণ আমরা সাম্য অবস্থা কোনটাকে ধরছিলাম, এটাকে আমরা সাম্য অবস্থা ধরছি। এবং দেখো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এই ব্লু কণাটার সরণ যতটুকু, এই যে রেড যে কণাটা আছে এই রেড কণাটার সরণও কিন্তু একই। এইটা নিয়ে কি কারো কোনো ডাউট আছে বলো? এইটা নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা যে এই যে দেখো এই ব্লুটারও যতটুকু সরণ হয়েছিল রেডটারও ততটুকু সরণ হয়েছে। ব্লুটা যখন এতটুকু সরণ হয়েছে, রেডটাও আমরা দেখছি কি এতটুকু সরণ হয়েছে, রাইট? কোনো ডিফারেন্স নেই। আরমান কিন্তু বলে দিচ্ছে কোনো ডিফারেন্স নেই। বাকির একটু বলতো যে সরণের কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য কিন্তু নাই। যে আমরা দেখছি ব্লুটা যতটুকু সরণ হচ্ছে রেডটার একই পরিমাণ সরণে কিন্তু হচ্ছে, রাইট? একই পরিমাণ সরণ হচ্ছে। এখন দেখো আমি কিন্তু আগাইতে একটা কাজ করছি। দেখো আমি কিন্তু এই লাল বৃত্তটাকে পুরাটা ঘুরায় আনছি। লাল বৃত্তটাকে আমি কি করছি, বা লাল কণাটাকে কিন্তু আমি পুরাটা ঘুরায় আনছি। বলতো পুরাটা যদি ঘুরায় আনি তাহলে তার কৌণিক সরণ কত? তার কৌণিক সরণ কিন্তু 2π। এই জায়গায় তোমরা অনেকে ভুল করো। পর্যাবৃত্ত গতির সময়ও কিন্তু বারবার বলা হয়েছে রৈখিক সরণ আর কৌণিক সরণ কিন্তু আলাদা, রাইট? আমরা রৈখিক সরণ নিয়ে আলোচনা করতেছি, সাথে সাথে আমি যদি কৌণিক সরণের কথাটাও বলি, দেখো এই পুরা বৃত্ত ঘুরে আসা মানে এটার সরণ কতটুকু হয়েছে? সরণ হয়েছে 2π। এই জিনিসটা একটু মাথায় রেখো, কারণ সামনে লাগবে। কারণ দেখো এটার কৌণিক সরণ হয়েছে 2π। কৌণিক সরণ কত? কৌণিক সরণ হয়েছে 2π। আচ্ছা, এবং দেখো তো যখন এটা সম্পূর্ণ ঘুরে আসে তখন দেখো তো একটা তরঙ্গের চেহারা কেমন হয়। এই যে দেখো তো একটা ফুল সাইকেল কমপ্লিট করছে না? একটা ফুল সাইকেল কমপ্লিট করছে। সাথে সাথে খেয়াল করে দেখো একটা তরঙ্গ যদি চিন্তা করো বা এটার যদি তুমি ওয়েভটা আঁকো, দেখো এটার শেপটা কেমন হয়। এই যে এইরকম শেপ হয়। আমরা বারবার যেটা বলছি যে এটার এইরকম একটা শেপ কিন্তু তৈরি হয়েছে, রাইট? এটার এইরকম একটা শেপ হয়েছে। ওকে, এই কয়েকটা জিনিস একটু মাথায় রেখো, আমরা সামনে কাজে লাগাবো। তাহলে এখন একটু খেয়াল করে দেখো তো, আমি যদি এই লাল কণার সরণ বের করি, এটাই এই নীল কণার সরণও হবে না? আরেকবার প্রশ্নটা করতেছি, ভালো করে শোনো। আমি যদি এই লাল কণার সরণ বের করি, ওই সরণ আর নীল কণার সরণে কি কোনো পার্থক্য থাকবে? তোমরা নিজেরাই বলছো দুইজনের সরণ সেম। দুইজনের যেহেতু সরণ সেম, তাহলে দুইজনের সরণের সমীকরণও সেম হবে না? কারণ দেখো আমরা এই যে পুরাটা একবার প্লে দেই, ঠিক আছে? একটু স্লো করে আমরা প্লে দেই। তাহলে দেখো এই যে ঝটপট একটু দেখো তো, আমি আমি করবো কি এখন লাল কণাটার সরণের সমীকরণ বের করব। এটাই কিন্তু আমার নীল কণাটার সরণের সমীকরণ হবে। কারণ দেখো সব সময় দুইজনের সরণ কি থাকতেছে? সব সময় দুইজনের সরণ কিন্তু সেম থাকতেছে। এই যে যেই জায়গায় তাকাও না কেন সব সময় দুইজনের সরণ কিন্তু সেম থাকতেছে। এতটুক নিয়ে তো কারো কোনো ডাউট নাই। তাহলে এবার একটু আসো আমরা একটু স্লাইডে যাই। তাহলে এবার একটু আসো, দেখো আমরা কি করব, ভালো করে একটু খেয়াল করো, ধরো এটা হচ্ছে আমার সেই বৃত্তাকার পথ, ঠিক এইটা হচ্ছে আমার সেই, ধরো ঠিক এইটা হচ্ছে আমার, না এটা হচ্ছে আমার সেই লাল কণাটা। আমি তাহলে কি করব, এই লাল কণার সরণের সমীকরণটা বের করবো, একদম সহজ কাজ। তাহলে আমি একটু সাম্য অবস্থাটা তোমাদের জন্য মার্ক করে দেই। এটা হচ্ছে তার সাম্য অবস্থা। এই যে এটা হচ্ছে তার সাম্য অবস্থা, মাথায় রেখো সবুজ কালার দিয়ে সাম্য অবস্থাটা বের করছি, ঠিক আছে? এই যে সবুজ কালার দিয়ে তার সাম্য অবস্থা বের করলাম। আমি ধরে নিলাম এই যে এটা হচ্ছে তার সেন্টার, ঠিক আছে? এটা হচ্ছে তার সেন্টার, ঠিক আছে? ধরো আমি ধরে নিলাম এই যে এটা হচ্ছে তার সেন্টার। আর এই যে ব্যাসার্ধ, যেটা এই ব্যাসার্ধটাকে আমি ধরলাম হচ্ছে এ। ব্যাসার্ধটাকে আমি কি ধরছি? ব্যাসার্ধটাকে আমি ধরছি এ। এখন ধরো লাল কণাটা ঘুরে এইখান থেকে এইখানে আসছে। লাল কণাটা কি করলো? ধরো লাল কণাটা ঘুরে এইখান থেকে এইখানে আসছে, রাইট? এখান থেকে এইখানে আসছে। তাহলে তোমরা একটু চিত্রে তাকায় বলো তো তাহলে লাল কণার সরণের মান কতটুকু? লাল কণার সরণের মান কতটুকু বলো তো? দেখো তো লাল কণার সরণের মান এতটুকু না?
দেখো লাল কণাটার সরণের মান হচ্ছে এতটুকু। এটা নিয়ে কি কারো কোনো আপত্তি আছে? এই যে লাল কণাটা সাম্য অবস্থা থেকে এতখানি উপরে উঠছে, রাইট? সাম্য অবস্থা থেকে এতটাখানি উপরে উঠছে। তাহলে আমি এই সরণটাকে নাম দিলাম হচ্ছে ওয়াই। এই সরণটাকে আমি কি নাম দিলাম? এই সরণটাকে আমি ওয়াই নাম দিলাম। এটাই হচ্ছে এই লাল কণাটার যদি এইখান থেকে ঘুরে এখানে আসে, সো আমি ধরলাম যে এই কণাটা এইখান থেকে এখানে ঘুরে আসছে। সো এখান থেকে এখানে যেহেতু ঘুরে আসছে, সো এখান থেকে সে তার সরণ হয়েছে কতটুকু? সরণ হয়েছে ওয়াই পরিমাণ। তাইলে একটু খেয়াল করে দেখো, তাহলে এই যে এইটাও কত? এটাও তো ব্যাসার্ধ, তার মানে এটাও হচ্ছে এ। এবং যার ফলে সে এখানে একটা কোণ তৈরি করছে, যার কৌণিক সরণ বা কোণটা হচ্ছে থিটা। ঠিক আছে, এই জায়গায় যে কোণটা তৈরি করছে সেটা হচ্ছে থিটা। ঠিক আছে, কোণ যেটা তৈরি করছে সেটা হচ্ছে থিটা। তাহলে একদম সিম্পল আইডিয়া বলো তো, তাহলে আমরা y ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? y ইকুয়াল টু কি লিখতে পারবো? দেখো এই যে এটা একটা সহজেই, যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে দেখো y ইকুয়াল টু লেখা যাবে a sin থিটা। এটা আমরা লিখতে পারবো না, কারণ দেখো sin থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো, দেখো sin থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি? sin থিটা ইকুয়াল টু লিখতে পারবো লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব y অতিভুজ a, তাহলে y ইকুয়াল টু লেখা যাবে a sin থিটা, রাইট? a sin থিটা আমরা লিখতে পারবো। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করে দেখো, এটা আমরা লিখছি। সো এটা যেহেতু এরকম বৃত্তাকার পথে ঘুরতেছে, আমি ধরে নিলাম এটার কৌণিক বেগটা ওমেগা, এটার কৌণিক বেগটা ওমেগা। তাহলে আমরা জানি কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু কি লেখা যায়? থিটা বাই টি। এটা আমরা জানি কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু লেখা যায় কি? থিটা বাই টি। সুতরাং থিটা ইকুয়াল টু কি লেখা যাবে? থিটা ইকুয়াল টু লেখা যাবে ওমেগা টি, রাইট? থিটা ইকুয়াল টু আমরা ওমেগা লিখতে পারবো, যে ভি ইকুয়াল টু এস টি, রাইট? ভি ইকুয়াল টু এস টি, সো থিটা ইকুয়াল টু কি লেখা যাবে? ওমেগা টি। তাহলে এই থিটার মানটা যদি আমরা এখানে বসাই দেই, তাহলে দেখো আমরা কি পেয়ে যাব? এ সাইন ওমেগা টি। আমাদের কাজ শেষ, এ সাইন ওমেগা টি। তাহলে খেয়াল করে দেখো এই এ সাইন ওমেগা টিটাই কি? দেখো এ সাইন ওমেগা টিটাই হচ্ছে আমার এই লাল যে কণাটা আছে, এই লাল কণাটার সরণের সমীকরণ, লাল কণার সরণের সমীকরণ। তুমি দেখো এই জায়গায় টি এর মান বসাবা। টি মানে কি? টি মানে হচ্ছে বিভিন্ন সময়। টি মানে কি? বিভিন্ন সময়। তুমি বিভিন্ন টাইমের মান বসাবা, তুমি সরণের মান পাবা। যে তুমি টাইম 0 সেকেন্ড বসাও, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, যা মন চায় বসাও, তুমি কি পাবা? তুমি সরণের মান পেয়ে যাবা। সো এটাকেই আমরা কি বলতেছি? এটাকেই আমরা বলতেছি হচ্ছে, এটাই হচ্ছে এই লাল কণাটার সরণের সমীকরণ, রাইট? এটাই হচ্ছে এই লাল কণাটার সরণের সমীকরণ। এটা নিয়ে কি কারো কোনো ডাউট আছে? দেখো কত সিম্পলি আমরা বের করলাম, জাস্ট পিথাগোরাস অ্যাপ্লাই করলাম, রাইট? তাহলে আমরা সরণের সমীকরণটা পাইছি। এতটুকু কি বুঝতে পারছি? বলো, এতটুকু আমরা বুঝতে পারছি কিনা? বলো, এতটুকু আমরা বুঝতে পারছি কিনা? তাহলে এটাই আমরা কি পাইলাম? এটাই আমরা হচ্ছে সরণের সমীকরণ পাইছি। কার? এই যে লাল যে কণাটা ছিল তার সরণের সমীকরণ কিন্তু আমরা পাইছি, রাইট? সরণের সমীকরণ আমরা পাইছি। ক্লিয়ার? এটা তো বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝে থাকি তাহলে আসো আমরা একটু নেক্সট আরেকটা জিনিস একটু দেখি। দেখো নেক্সট আমরা আরেকটা জিনিস একটু দেখি, খেয়াল করো, দেখো ক্লিয়ার? তাহলে এবার একটু খেয়াল করো, দেখো আমি ধরে নিলাম আরেকটা ঘটনা। দেখো এই ঘটনাতে একটু খেয়াল করে দেখো, এই ঘটনায় ভাই হইছে কি? দেখো আগের ঘটনায় এই লাল কণাটা তার সাম্যাবস্থা থেকে ঘোরা শুরু করছে। লাল কণাটা কি করছিল? তার সাম্যাবস্থা থেকে ঘোরা শুরু করছিল বা যাত্রা শুরু করছিল। কিন্তু এবার একটু খেয়াল করো, তুমি যখন টাইম গণনা শুরু করছো তখন কিন্তু লাল কণাটা সাম্যাবস্থায় নাই। তার কিন্তু আগে থেকেই কি হয়েছে? তার কিন্তু আগে থেকেই অলরেডি একটা সরণ কিন্তু হয়ে আছে। এই যে খেয়াল করে দেখো, তার কিন্তু অলরেডি আগে থেকেই একটা সরণ হয়েছে। সো এই যে এটাকেই তখন আমরা কি বলি? এটাকেই তখন আমরা বলি হচ্ছে ডেল্টা বা তার আদি দশা। ডেল্টা বলি বা তার আদি দশা বলি। সো এখান থেকে আমরা সময় গণনা শুরু করলাম, ঠিক আছে? এটা হচ্ছে সেই ডেল্টাটা, যে আগে থেকেই তার সরণ কত? আগে থেকেই তার সরণ হচ্ছে ডেল্টা, কৌণিক সরণ। দেখো আগে থেকেই সে এতটুকু সরে আসছে। তারপর আমি সময় গণনা যখন শুরু করলাম, সে আরো এইখান থেকে এখানে গেছে, ঠিক আছে? সেইখান থেকে এখানে গেল, এই যে এখান থেকে এখানে গেল,
এইখান থেকে এইখানে গেল, এখান থেকে এখানে যাওয়ার ফলে ধরে নিলাম তার সরণ আরো অ্যাডিশনালি হইল থিটা পরিমাণ। তাহলে তার মোট কৌণিক সরণ কত? তাহলে দেখো তার মোট কৌণিক সরণ কিন্তু থিটা প্লাস ডেল্টা, তাই না? তার মোট কৌণিক সরণ কত? থিটা প্লাস ডেল্টা, রাইট? তার মোট কৌণিক সরণ কত? থিটা প্লাস ডেল্টা। এটা নিয়ে কি কারো কোনো ডাউট আছে? থিটা প্লাস ডেল্টা। তাহলে এখন একটু খেয়াল করে দেখো তো, তাহলে তার রৈখিক সরণটা কত? দেখো তার রৈখিক সরণ হচ্ছে এই যে এইটা, এই যে ওয়াই, তাই না? এটা হচ্ছে তার রৈখিক সরণ ওয়াই, রাইট রাইট, রৈখিক সরণ ওয়াই। তাহলে এখন একটু খেয়াল করে দেখো তো, এই যে এইবার এইটা হচ্ছে আমার সেই ত্রিভুজ। তাহলে এইবার একটু খেয়াল করে দেখো তো, ওয়াই ইকুয়াল টু এবার আমরা কি লিখতে পারবো? এ সাইন থিটা প্লাস ডেল্টা। সিম্পল জিনিস, এ সাইন থিটা প্লাস ডেল্টা। কারণ দেখা গেল এই মোট কোণটা, এই যে এইটা হচ্ছে, এই যে খেয়াল করো, এটা হচ্ছে আমার এবার ইয়েটা, এই যে এটা হচ্ছে আমার সেই সমকোণী ত্রিভুজটা, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তার মানে এইটা হচ্ছে আমার কোণটা, তাহলে এই কোণটা কত? থিটা প্লাস ডেল্টা। তাহলে দেখো আগের মতন আমরা ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারবো? এ সাইন থিটা প্লাস ডেল্টা। তাহলে এবার একটু খেয়াল করো, তাহলে ওয়াই ইকুয়াল টু আবার কি লিখে ফেলা যাবে? ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা, মানে আমরা একটু আগে লিখে আসলাম ওমেগা টি প্লাস ডেল্টা। এই যে খেয়াল করে দেখো, এইটা হচ্ছে আমার সেই ফাইনাল রূপটা। তুমি দেখো এই সমীকরণ আর এই সমীকরণে কোনো পার্থক্য নাই। দেখো আদি দশার মান তুমি যদি শূন্য বসাও, দেখো আদি দশা, এই জায়গায় আদি দশার মান কত ছিল? এই ক্ষেত্রে আদি দশার মান ছিল শূন্য, তাই না? আগে থেকে এটার কোনো সরণ ছিল না। তাহলে তুমি যদি আদি দশার মান শূন্য বসাও, অর্থাৎ থিটার মান, সরি ডেল্টার মান যদি 0 বসাও, দেখো এ ইকুয়াল টু কি, ওয়াই ইকুয়াল টু কি আসবে? এ সাইন ওমেগা টি, ডেল্টা থাকবে না। তাহলে দেখো এটা হচ্ছে আমার মেইন সমীকরণটা। তাহলে দেখো এটাকে আমরা একটু বক্স করি, তাহলে খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমরা ফাইনালি মনে রাখবো। সো এটা হচ্ছে আমার সেই লাল কণাটার গতির সমীকরণ, এটা নিয়ে কি কারো কোনো ডাউট আছে? বলো, এইটা নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা? সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে তার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা হচ্ছে আমার ফাইনাল সমীকরণটা। ক্লিয়ার? আচ্ছা, এইটা যদি লাল কণার সমীকরণ হয়, বুঝছো, এইটা যদি লাল কণার সমীকরণ হয়, তাহলে এইটাই ভাই, এইটাই আমার এই নীল কণাটার সমীকরণও হবে না। তাহলে এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, বলতো এই নীল কণা যেটা আছে, এই যে ব্লু কণা যেটা আছে, এইটার গতির সমীকরণ কি? অনেকে দেখো, আমরা তো বের করলাম এই লাল কণাটার গতির সমীকরণ, তাহলে আমাকে একটু বলো তো এই যে ব্লু কণাটার গতির সমীকরণ কি হবে? এক্স্যাক্টলি সেম, কারণ একটু আগে তো আমরা বলে আসলাম দুইজনের সরণ একই রকম। তাহলে আসলে আমরা বের করছি লাল কণাটার গতির সমীকরণ, কারণ বৃত্ত নিয়ে কাজ করাটা ইজি। তাহলে ওই সমীকরণ থেকে আমি বলতে পারি, তাইলে ভাই এই যে নীল যে কণাটা আছে, এই নীল কণাটারও গতির সমীকরণ ওইটাই, y ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা, a sin ওমেগা টি প্লাস ডেল্টা, রাইট? a sin ওমেগা টি প্লাস ডেল্টা, যে জায়গায় কি হচ্ছে তার সর্বোচ্চ বিস্তারটা। তাইলে বলো তো ভাই, তাইলে তোমরা এবার আমাকে একটা অ্যান্সার দাও, তাহলে এবার তোমরা আমাকে একটা উত্তর দাও, সেটা হচ্ছে এই যে তরঙ্গের উপরস্থ যে একটা কণা আছে, ধরো এই লাল কণাটা, এই লাল কণার গতির সমীকরণ কি হবে বলতো? এই লাল কণাটার গতির সমীকরণ কি হবে? এই যে আমি তোমাকে এখন ফিক্স করে বলে দিলাম, এই যে লাল যে কণাটা আছে, এই লাল কণাটার গতির সমীকরণটা আমাকে একটু বের করে বলো, যে কোনো একটা লাল কণার গতির সমীকরণ কি হবে বলতো? সেম হবে না, কারণ এই লাল কণাকেই তো আমরা কি হিসাবে চিন্তা করছিলাম বলো? লাল কণাকেই আমরা কি হিসাবে চিন্তা করছিলাম? ওই যে স্প্রিং এর মতন চিন্তা করছিলাম না? সো আমরা ওই স্প্রিং এর গতির সমীকরণ বের করলাম, তার মানে এই লাল কণাটার গতির সমীকরণও কি আসবে? সেমই আসবে, তাই না? এই লাল কণাটার গতির সমীকরণও কি আসবে? সেম আসবে, তাই কিনা? তার মানে আমি এখন কিন্তু তোমরা জানো, এই তরঙ্গের উপরস্থ যে কোনো একটা কণার গতির সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা, রাইট? তার মানে আমরা একটু লিখে ফেলি, তার মানে এটারও গতির সমীকরণটা কি আসবে? এই যে খেয়াল করো, এটাকে তো আমরা এই হিসাবে চিন্তা করছিলাম, তার মানে এটার সমীকরণ আসবে হচ্ছে y ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এটা হচ্ছে আলটিমেটলি সেই তরঙ্গের উপরস্থ একটা কণার সমীকরণ, রাইট? এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো,
একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো, তার মানে তুমি যদি সময়ের মানটা জানো, তুমি যদি জাস্ট টাইমের মানটা জানো, সেই টাইমের মানটা এখানে বসাই দিলেই তুমি তার সরণের মানটা পেয়ে যাবা, রাইট? টাইমের মানটা বসাই দিলেই কি করবা, তুমি তার সরণের মানটা পেয়ে যাবা। এখন ছোট্ট একটা জিনিস আমি তোমাদের ক্লিয়ার করি। আমরা ওমেগাকে বলছি কি, ওমেগাকে কৌণিক বেগ বলছিলাম, ওমেগাকে কৌণিক বেগ নাম দিয়েছিলাম যখন আমরা বৃত্তাকার গতি নিয়ে চিন্তা করছি। এখন একটু চিত্রের দিকে তাকায় দেখো তো ভাই, এই কণাটা তো ঘুরতেছে না, তার মানে এই ওমেগাকে কি আমরা কৌণিক বেগ নামে ডাকতে পারি? পারি না। তার মানে এই কারণে আমরা ওমেগাকে কি নামে ডাকি? ওমেগাকে আমরা কৌণিক কম্পাঙ্ক নামে ডাকি। বুঝতে পারছো? আমরা তো বৃত্তাকার গতি ধরে সমীকরণ বের করছি, বাট এইটার গতি তো আসলে বৃত্তাকার না, এটার গতিতে এরকম সরল রৈখিক। এই কারণে ওমেগাকে আমরা কৌণিক বেগ নামে রাখবো না, ওমেগাকে আমরা কি নামে রাখবো মাথায় রেখো, ওমেগাকে আমরা কৌণিক কম্পাঙ্ক নামে রাখবো। এখন ছোট্ট একটা জিনিস ওই জায়গা থেকে দেখাই আসছে, দেখো ওমেগার মান চেঞ্জ হইলে আসলে কি হয়, কেন আমরা এটাকে কৌণিক কম্পাঙ্ক বলতেছি সেটা একটু খেয়াল করো, সেটা একটু খেয়াল করো যে কেন আমরা এটাকে কৌণিক কম্পাঙ্ক বলতেছি। দেখো কেন এটাকে আমরা কৌণিক কম্পাঙ্ক বলতেছি, এই যে এটা একটু তাকাও, দেখো এই যে ওমেগা, দেখো আমি যখন ওমেগার মানটা বাড়াই তখন দেখো তো কি হয়, দেখো আমি ওমেগার মানটা বাড়াই দিচ্ছি, দেখো তো কি হচ্ছে, একটু খেয়াল রাখো। দেখো আমি ওমেগার মানটা যখন বাড়াই দিলাম, এই যে এটা হচ্ছে ওমেগা, ওমেগার মানটা যখন বাড়াই দিচ্ছি তখন কি ঘটনা ঘটে, আর এবার ধরো ওমেগার মানটা আমি কমাই দিলাম, এবার দেখো তো কি ঘটনা ঘটে। তাহলে দেখো এটা কৌণিক কম্পাঙ্ক কেন বলতেছি, কারণ এইটার মানের উপর ভিত্তি করে এটা কত দ্রুত তার দশাটা চেঞ্জ করবে, মানে এই ফুল সাইকেল কমপ্লিট হইতে তার কতটুকু সময় লাগবে সেইটা নির্ভর করবে আসলে কার উপর, এই ওমেগা বা কৌণিক কম্পাঙ্কের উপর। কৌণিক কম্পাঙ্ক যখন বেশি হয় তখন দেখো সে দ্রুত ওঠানামা করে, তার মানে কণা যেটা আছে, পানির কণা যেটা আছে বা তরঙ্গের উপরস্থ যে কণাটা আছে, যদি কৌণিক কম্পাঙ্কের মান বেশি হয় এটা দ্রুত ওঠানামা করবে, আর যদি কৌণিক কম্পাঙ্কের মানটা কম হয় এটা আস্তে আস্তে এরকম ওঠানামা করবে। বুঝতে পারছি? তাহলে দেখো আমি যদি আবার এটা বাড়াই দিই, আমি যদি আবার এই স্পিডটা বাড়াই দিই, তাহলে দেখো এটা কি হচ্ছে, ওই যে দ্রুত ওঠানামা করতেছে। আর এটা যদি আমি একটু কমাই দিই, এই যে দেখো আরো বাড়াই দিলাম, ম্যাক্সিমাম করে দিচ্ছে, দেখো কত দ্রুত ওঠানামা করতেছে। আর যখন এইটার নাম আমি কমাই দিচ্ছি, এই যে দেখো এটার মান আমি কমাই দিলাম, তখন দেখো এটা আস্তে আস্তে ওঠানামা করতেছে। ক্লিয়ার? তার মানে এই কারণে এই ওমেগাকে এই জায়গায় আমরা কি নামে রাখবো, এটাকে আমরা মানে কৌণিক বেগ না দেখে আমরা কৌণিক কম্পাঙ্ক নামে ডাকবো। ওকে, ডাকাডাকি হয়েছে। তাহলে এইবার একটু আসো, তাহলে এইবার একটু আসো আমরা আবার সেই তরঙ্গে ব্যাক করি। তাহলে এইবার একটু খেয়াল করো, তাহলে এইবার একটু খেয়াল করে দেখো, তাহলে ধুর, তাহলে এবার একটু খেয়াল করে দেখো, তাহলে এইবার একটু খেয়াল করে দেখো, এই যে এইটাই আমরা একটু দেখো। তাহলে এখন আমরা কি জানি, একটু ক্লাস করে আমরা কি জানি, আমরা তরঙ্গের উপরস্থ যে কোনো একটা কণার সমীকরণ আমরা জানি, কিন্তু আমরা কি জানতে চাই, আমরা জানতে চাই এই যে তরঙ্গ যেটা আছে এই তরঙ্গের সমীকরণ। এবার একটু বুঝো, এই তরঙ্গের সমীকরণ জানলে আমার কি হবে, আমি তরঙ্গের উপরস্থ যে কোনো কণার সরণের মান জানতে পারবো। এখন একটু খেয়াল করে দেখো, এখানে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলতেছি, কিন্তু আমি কমেন্ট সেকশনে দেখতেছি তোমরা কলেজ নিয়ে আলাপ করতেছো, কে কার কলেজে কিভাবে যাচ্ছ এইসব নিয়ে আলাপ করতেছো। তোমরা খুব ভালো করে জানো যে এইগুলি কিন্তু আমার ক্লাসে এলাও না, ঠিক আছে? লাস্ট বার সাবধান করে দিচ্ছি, ক্লাসে ফোকাস রাখো, একটু পরে বলবা যে আবার বুঝান, সেই রিপিটেশনের টাইম আজকে হবে না, আজকে কোনো কিছু রিপিট হবে না, ঠিক আছে? আজকে কোনো কিছু রিপিট হবে না। এই কারণে যারা কলেজ নিয়ে গল্প করতেছো, কে কিভাবে যাওয়া আসা করো কলেজে, এইসব নিয়ে যারা গল্প করতেছো তারা কিন্তু সাবধান হয়ে যাও, তারা কিন্তু সাবধান হয়ে বোর্ডে একটু মনোযোগ দাও, ঠিক আছে? বোর্ডে একটু মনোযোগ দাও, কি পড়াচ্ছে সেটা একটু ভালো করে বোঝো, ঠিক আছে? ওকে, আচ্ছা, যে জিজ্ঞেস করছো এ কি, এ হচ্ছে বিস্তার। বিস্তার মানে কি, ওই সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ কতটুকু উপরে উঠতেছে বা সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ কতটুকু নিচে নামতেছে সেটা হচ্ছে তার বিস্তারটা। বুঝতে পারছি যে সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ কতটুকু উপরে ওঠে অথবা সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ কতটুকু নিচে নামে। ওকে, তাহলে এবার একটু খেয়াল করে দেখো, তাহলে এবার একটু খেয়াল করে দেখো, আমি যদি এই কণাটার কথা চিন্তা করি, যে লাল কণাটার কথা চিন্তা করি, দেখো এই লাল কণাটা এক একটা টাইমে এক এক জায়গায়,
পাশাপাশি খেয়াল করে দেখো তো, নির্দিষ্ট একটা টাইমে ধরো আমি পজ করে দিলাম, ঠিক আছে, ধরো আমি পুরো ঘটনাটাকে পজ করে দিই, ঠিক আছে, ধরো আমি পুরো ঘটনাটাকে একটু পজ করে দিই। দেখো আমি এই ঘটনাটাকে পজ করে দিচ্ছি, ঠিক আছে, পজ করে দিচ্ছি। তার মানে পজ করে দেওয়া মানে কি, নির্দিষ্ট সময় হয়ে গেছে না। দেখো পজ করে দেওয়া মানে কি, এখানে কি আর সময় চেঞ্জ হচ্ছে? এখানে কিন্তু আর সময় চেঞ্জ হচ্ছে না। তার মানে দেখো আমি সময়টাকে নির্দিষ্ট করে দিচ্ছি। দেখো আমি সময়টাকে কি করে দিচ্ছি, নির্দিষ্ট সময় করে দিচ্ছি, যে টাইম পজ। দেখো তো নির্দিষ্ট সময় হওয়া সত্ত্বেও প্রত্যেকটা কণার সরণের মান কি একই? এই যে এটা হচ্ছে তার সাম্য অবস্থাটা, ঠিক আছে, এই যে এটা হচ্ছে তার, এই যে এটা হচ্ছে সেই সাম্য অবস্থাটা। দেখো সময়ের মান কিন্তু নির্দিষ্ট, কিন্তু এক একটা কণার, কিন্তু এক একটা কণার সরণের মান কিন্তু এক এক রকম। দেখো এই কণার সরণের মান এক এক রকম, এই কণাটার সরণের মান আরেক রকম, এই কণাটার আবার সরণের মান 0, এই কণার সরণের মান একরকম। তাহলে দেখো নির্দিষ্ট সময় হওয়া সত্ত্বেও প্রত্যেকটা কণার কিন্তু আমি দেখতেছি সরণের মানটা ভিন্ন। অর্থাৎ খেয়াল করো, ধরো এটা হচ্ছে আমার সেই উৎসটা, এই উৎস থেকে তুমি কত দূরে গেলা, সেই জায়গায় যেই ত্বরণটাকে পাইছো তার সরণের মান একরকম। উৎস থেকে তুমি যদি আবার এত দূরে আসো, দেখো এইখানে যেই কণাটা আছে তার আবার সরণের মান একরকম। তুমি যদি এই উৎস থেকে এত দূরে আসো, তাহলে দেখো সেই জায়গার কণার কিন্তু সরণের মান আবার আরেক রকম। তাহলে একটু খেয়াল করে দেখো তো, আমি যদি এই পুরা তরঙ্গের সমীকরণটা চিন্তা করি, তাহলে এই পুরা তরঙ্গটার সমীকরণ আসলে কয়টা জিনিসের উপর নির্ভর করবে বলতো? কয়টা জিনিসের উপর নির্ভর করবে? দুইটা জিনিসের উপর নির্ভর করবে না। এক নাম্বার সময়ের উপর নির্ভর করবে। এক নাম্বার কার উপর নির্ভর করবে? এক নাম্বার নির্ভর করবে সময়ের উপর, টাইমের উপর নির্ভর করবে। পাশাপাশি আমি উৎস থেকে কত দূরে আছি তার উপরও কিন্তু নির্ভর করবে। এই কথাটা কি বুঝতে পারলাম? এই কথাটা কি বুঝতে পারছি? দেখো আরেকবার বলতেছি, তুমি যখন একটা কণার কথা চিন্তা করো, তুমি যখন কেবলমাত্র একটা কণার কথা চিন্তা করো, এইটা সরণের মান শুধুমাত্র সময়ের উপর নির্ভরশীল হয়। শুধুমাত্র কার উপর নির্ভরশীল থাকে? শুধুমাত্র সময়ের উপর নির্ভরশীল থাকে। যখন তুমি মাত্র একটা কণার কথা চিন্তা করো, আমরা সমীকরণে তো তাই দেখছি, y = a sin omega t plus delta, শুধুমাত্র কার উপর নির্ভর করতেছে? সময়ের উপর নির্ভর করতেছে। কিন্তু তুমি যখন এই তরঙ্গের সমীকরণ ভাববা, তখন কিন্তু এটা নির্ভর করবে দুইটার উপর। এক নাম্বার কোন টাইম, আমি যখন টাইম নির্দিষ্ট করে দিছি তখন দেখো এক একটা অবস্থানে সরণের মান এক এক রকম। আমি যদি আবার টাইমটাকে চালু করে দেই, আমি যদি আবার টাইমটাকে চালু করে দেই, দেখো তুমি এখন ধরো নির্দিষ্ট একটা জায়গায় আসছো, ঠিক আছে, এই যে ধরো তুমি এই নির্দিষ্ট জায়গায় আসছো, এখন অবস্থানটা ফিক্সড, কিন্তু দেখো তো এক এক সময় সরণের মান এক এক রকম হচ্ছে না? এক এক সময় দেখো সরণের মান এক এক রকম, কিন্তু তুমি কোথায় আসো? নির্দিষ্ট একটা জায়গায় আসছো। তাহলে খেয়াল করে দেখো এই পুরা তরঙ্গের সমীকরণ তাহলে কয়টা ভেরিয়েবল বা কয়টা রাশির উপর নির্ভর করবে, বা কয়টা চলকের উপর নির্ভর করবে? দুইটা চলক। কয়টা চলকের উপর নির্ভর করবে? দুইটা চলকের উপর নির্ভর করবে। একটা হচ্ছে তুমি উৎস থেকে কত দূরে আসো, অর্থাৎ এক্স এর উপর। আরেকটা নির্ভর করবে কি, কোন সময়ের সরণটা বের করতেছি তার উপর। সবাই আমাকে একটু বলো যে এটা আমরা বুঝতে পারছি কিনা। তাহলে এই পুরা তরঙ্গের সমীকরণ কয়টা জিনিসের উপর নির্ভর করবে? দুইটা। একটা হচ্ছে আমি কত দূরে আছি, আর দুই নাম্বার হচ্ছে আমি কোন সময়ে ওই কণাটাকে দেখতেছি। দেখো সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, পাশাপাশি তুমি যদি অবস্থানও চেঞ্জ করো, তাও এদের সরণের মান কি হচ্ছে? তাও এদের সরণের মান হচ্ছে আলাদা আলাদা। এটা কি বুঝতে পারছি? তাহলে এবার একটু আসো আমরা একটা ইম্পর্টেন্ট একটা চিত্র আঁকি। ঠিক আছে, আসো আমরা একটা চিত্র আঁকি। ভালো করে একটু খেয়াল করো, ভালো করে একটু খেয়াল করো। দেখো আমরা একটা চিত্র আঁকবো। খেয়াল করো,
বেশি বড় হয়ে গেল, আর একটু ছোট করে আঁকি। ঠিক আছে, একটা চিত্রে আমরা কয়েকটা জিনিস বুঝবো, তো এই কারণে একটু ছোট করে আঁকি। খেয়াল করো, দেখো, খেয়াল করো, দেখো, এই ছবিটা আমার সাথে সাথে সবাই একটু আঁকবা। ঠিক আছে, এই ছবিটা আমার সাথে সাথে সবাই একটু আঁকবা। ওকে, ভালো করে খেয়াল করো একটু। ওকে, দেখো, ভালো করে খেয়াল করো, দেখো, এই যে আমি যে এই ফিগারটা আঁকছি, এই ফিগারে একটু খেয়াল করে দেখো, এই জায়গায় একটা কণা আছে, এই কণাটার আমরা একটা নাম দিই। ভালো করে একটু খেয়াল করো যে এই কণাটার আমরা নাম দিলাম হচ্ছে, এই কণাটার নাম হচ্ছে এ, এখানে লিখে রাখলাম। ঠিক আছে, এই যে প্রথম যেই কণাটা আছে, প্রথম যেই কণাটা আছে সেই কণাটার নাম একটু মনে রেখে, এই কণাটা হচ্ছে এ, আর পরে যেই কণাটা আছে সেই কণাটা আছে হচ্ছে বি। ঠিক আছে, এই যে প্রথম কণাটা এ আর এই দ্বিতীয় কণাটার নাম আমরা দিলাম হচ্ছে বি। ঠিক আছে, এই জায়গায় দুইটা কণা আছে। তাহলে এবার একটু ভালো করে খেয়াল করো, এইবার একটু ভালো করে খেয়াল করো, ধরো আমার এই যে তরঙ্গ যেটা আছে, এই তরঙ্গটা এসে, ভালো করে খেয়াল করো, এই তরঙ্গটা এসে মাত্র এ কণার উপর উপরিপাতিত হয়েছে। ভালো করে একটু খেয়াল করো যে এই কণাটা কি করছে, এ কণার উপর এসে উপরিপাতিত হয়েছে। আচ্ছা, আমরা এইভাবে না আঁকে, জাস্ট ধরো একটু উল্টায় আঁকি। ঠিক আছে, ধরো আমরা একটু উল্টায় আঁকি। ঠিক আছে, জাস্ট ধরো আমরা একটু উল্টায় আঁকি। জাস্ট ধরো একটু উল্টায় আঁকি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। ভালো করে একটু খেয়াল করো, দেখো, এই যে এই তরঙ্গ যেটা আছে, এই তরঙ্গটা মাত্র কি হইলো, ধরো এই মাত্র এ কণার উপর এসে উপরিপাতিত হইল। আচ্ছা বলো তো, এই এ কণার উপরে সুপরিপাতিত হওয়া মানে কি? এই তরঙ্গটা, এই তরঙ্গটার কাছে যে এনার্জি আছে, সেই এনার্জিটা এখন কার কাছে আসছে? এ কণার মাঝখানে আসছে। ধরো এই তরঙ্গটা যখন আরেকটু অগ্রসর হবে, ভালো করে একটু খেয়াল করো, এই তরঙ্গটা যখন ধরো আরেকটু অগ্রসর হবে, তখন কি ঘটনা ঘটবে? শুধু এটাকে কপি করি কেমনে? ধরো দেখো তো, এই ফিগারটা কি বোঝা যায়? ভালো করে একটু এই ফিগারটা একটু দেখো তো, এই ফিগারটা দেখে বোঝা যায় কিনা। দেখো, এই তরঙ্গটা যখন আরেকটু অগ্রসর হইল, দেখো এই লাল কণাটার মাঝখানে এখন এনার্জিটা ট্রান্সফার হইছে। এখন দেখো তো এই জায়গায় শক্তির মান বা এনার্জিটা কি আছে সবচেয়ে বেশি। এই কারণে দেখো লাল কণাটা কি করছে, জাম্প করে উপরে উঠে গেছে। রাইট, লাল কণাটা দেখো জাম্প করে উপরে উঠে গেছে। তাহলে এর পরের একটু এক মোমেন্ট পর দেখো, একটা মুহূর্ত পর, একটা মুহূর্ত পর তরঙ্গটা যখন আরেকটু অগ্রসর হবে, তরঙ্গটা যখন আরেকটু অগ্রসর হবে, ধরো তরঙ্গটা যখন আরেকটু অগ্রসর হইল, দেখো তো লাল কণাটা কই চলে আসবে? দেখো তো লাল কণাটা এইখানে চলে আসবে না? দেখো লাল কণাটা এই যে এইখানে চলে আসলো। রাইট, লাল কণাটা এইখানে চলে আসছে। এই যে দেখো লাল কণাটা এইখানে চলে আসছে। আরেকটু মোমেন্ট পর, আরেকটু মোমেন্ট পর ধরো এই তরঙ্গটা যখন এইভাবে আসছে, ধরো এইরকম একটা সিন হয়েছে, এইরকম যখন একটা সিন হয়েছে, তখন এই কণাটা চলে আসছে এইখানে, এখানে চলে আসছে। এবং ঠিক আরেক মোমেন্ট পর
দেখো আমি এই যে ফিগারটা কমপ্লিট করছি, এবার একটু খেয়াল করো, দেখো দেখো বোঝা যায় কিনা। এই তরঙ্গটা মাত্র এই কণার কাছে আসলো, রাইট, মাত্র এনার্জিটা নিয়ে আসলো, জিরো এনার্জি, এই কারণে কণাটা কি হয় নাই, এখনো এই সাম্য অবস্থায় আছে। এই তরঙ্গটা যখন আগাইলো, এই কণাটা কি করছে, এই কণাটা এই যে পিকে চলে গেছে, তরঙ্গটা আরেকটু অগ্রসর হয়েছে, তরঙ্গটা আরেকটু অগ্রসর হয়েছে, এই কণাটা তখন আবার কোথায় চলে আসছে, সাম্য অবস্থায় চলে আসছে। এই তরঙ্গটা আরেকটু অগ্রসর হয়েছে, এই যে কণা যেটা আছে, এই কণা সাম্য অবস্থা থেকে এইখানে আসছে, এবং এই তরঙ্গটা যখন আরো একটু অগ্রসর হইলো, দেখো এই কণাটা আবার কি করছে, সাম্য অবস্থায় চলে আসছে। আগে একটু বলো যে এই ফিগারটা বুঝতে পারতেছে কিনা, এই ফিগারটা বুঝতে পারতেছে কিনা, বলতো এই ফিগারটা বুঝতে পারতেছে কি, এই ফিগারটা কি বুঝতে পারছে সবাই? এই তরঙ্গটা যখন অগ্রসর হইল, তখন তরঙ্গের উপরস্থ একটা কণার কেমনে নাচানাচি করে সেটা আমরা দেখলাম। আমরা কি দেখলাম, এই কণাটা উপরে উঠছে, এই যে দেখো উপরে উঠছে, আবার এখানে আসছে, তারপর নিচে নামছে, তারপর আবার কি করছে, সাম্য অবস্থায় আসছে। আমি যদি ফিগারের একটু সিরিয়াল দিই, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ফিগার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ফিগার, এটা আমাদের 3 নাম্বার ফিগার, এটা আমাদের 4 নাম্বার ফিগার, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার ফিগার। বলতো এই 5টা ফিগার কি বোঝা যায়, সিকোয়েন্সটা কি বুঝতে পারছি? যে এই তরঙ্গটা যখন আসলো, মানে এই তরঙ্গটা যখন অগ্রসর হইলো, এই লাল কণাটা কেবলমাত্র কি করছে, উপরে উঠছে, নিচে নামছে, আবার তার উপরে আসছে। মানে দেখো এইটা যখন ওই যে আমাদের যে ফিগারটা দেখো, এই তরঙ্গটা যখন একটা সাইকেল কমপ্লিট করছে, এই কণাটা কিন্তু একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে, রাইট। দেখো এই কণাটা কি করলো, একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে। কণাটা উপরে গেছে, এই যে কণাটা উপরে গেছে, সাম্য অবস্থায় আসছে, নিচে নামছে, আবার সাম্য অবস্থায় আসছে, তার মানে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে। আচ্ছা আমরা তো বারবার এ কণাকে আঁকলাম, আমরা কি বি কণাটাকে ভুলে গেছি? দেখো আমরা বি কণাটাকে কিন্তু ভুলি নাই। কেন ভুলি নাই? কারণ বি কণাটা তো এইখানেই, দেখো বি কণাটা এইখানে, এই যে বি কণা তো এইখানেই আছে, বি কণা এইখানেই আছে, দেখো বি কণা এইখানেই আছে। এইবার দেখো তো এই কণাটা এবার কার কাছে পৌঁছাইছে, দেখো জাস্ট এইভাবে ভাবো, এই তরঙ্গটা যখন এ কণা থেকে চলে গেল, এ কণার থেকে ওর কাজ যখন শেষ, তখন ও কোথায় গিয়ে পৌঁছাইলো, তখন মাত্র বি কণার কাছে গিয়ে পৌঁছাইছে। এটা কি বুঝতে পারছে? এই যে দেখো এই তরঙ্গটা অগ্রসর হচ্ছে, বি কণা তো একটু দূরে, এ কণা নিয়ে ওর খেলাধুলা শেষ হওয়ার পর তারপরে ও গিয়ে কার কাছে পৌঁছাইছে, বি এর কাছে পৌঁছাইছে। এই যে এটা হচ্ছে সেই বি কণাটা, বুঝতে পারছে? এটা হচ্ছে তার সেই বি কণাটা, ক্লিয়ার? এটা হচ্ছে সেই বি কণাটা। এটা নিয়ে কি কারো কোনো আপত্তি আছে? এটা হচ্ছে সেই বি কণাটা, ক্লিয়ার? ওকে, এইবার আমি দুইটা সমীকরণ লিখব। প্রথমে আমার যে এ কণাটা আছে, আমি সেই এ কণার সমীকরণ লিখতেছি, সরণের সমীকরণ ওয়াই এ কণার সমীকরণটা লিখতেছি। দেখো এ কণার সমীকরণটা হবে এ সাইন ওমেগা টি। এটা নিয়ে কি কারো কোনো আপত্তি আছে? আদি দশা নাই, কারণ এ কণাটা কোথায় ছিল, সাম্য অবস্থাতেই তো ছিল শুরু থেকে। এই কারণে খেয়াল করো ওয়াই এ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। বুঝতে পারছি? এ সাইন ওমেগা টি। ভালো করে একটু বুঝো, ভালো করে এবার একটু বুঝো, ভালো করে এবার একটু বুঝো। দেখো দেখো এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখবো। ধরো আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? আমি ধরো একটা এক্সাম্পল দিই, ধরো একটা দৌড় প্রতিযোগিতা খেলবা, ঠিক আছে? ধরো একটা দৌড় প্রতিযোগিতা খেলবা। ধরো এই পুরা মাঠটা, এই যে এটা হচ্ছে স্টার্ট, ঠিক আছে? এটা হচ্ছে স্টার্ট, আর এটা হচ্ছে তোমার এন্ড, ঠিক আছে? না ধরো এটা হচ্ছে তোমার এন্ড, ঠিক আছে? ধরো এটা হচ্ছে তোমার এন্ড। এইখান থেকে দৌড় মেরে এই পর্যন্ত আসবা, ঠিক আছে? এইখান থেকে দৌড় মেরে এই পর্যন্ত আসবা। খেয়াল করো, দেখো আচ্ছা এইটাকে এন্ড না দিই, ধরো এইখানেই এন্ড, ঠিক আছে? এইখান থেকে দৌড় প্রতিযোগিতা শুরু করে এখানেই শেষ করে আসবা। একটু বুঝো, আমরা আবার এই ফিগারে আসবো। এই ফিগারটা বোঝানোর জন্য এই প্রতিযোগিতার এক্সাম্পলটা বুঝো। ধরো তুমি আর তোমার বন্ধু দৌড় প্রতিযোগিতা শুরু করবা, ঠিক আছে? তুমি আর তোমার বন্ধু দৌড় প্রতিযোগিতা শুরু করবা, রাইট? দৌড় প্রতিযোগিতা শুরু করবা। তোমাদের কাজ হচ্ছে এই মাঠ কে কতবার চক্কর দিতে পারো, এটা হচ্ছে তোমাদের কাজ। আমি ধরে নিলাম এই পুরা মাঠটা হচ্ছে 200 মিটার। এই পুরা মাঠটা কত? এই পুরা মাঠটা হচ্ছে আমি ধরে নিলাম 200 মিটার। এখন দেখো দুইজন মিলে একসাথে দৌড় প্রতিযোগিতা শুরু করবা। এখন তোমরা যখন দৌড় প্রতিযোগিতা শুরু করবা, তখন ধরো তোমার বন্ধুর পেটটা মোচড় দিচ্ছে, ঠিক আছে? পেটটা যে মোচড় দিচ্ছে, এই কারণে ও ধরো দূরে একটা ওয়াশরুম আছে, ও দৌড় মেরে গেছে ওয়াশরুমে, ঠিক আছে? ওর পেট মোচড় দিচ্ছে, দৌড় মেরে ওয়াশরুমে গেছে। এখন তুমি তো থেমে থাকবা না,
তুমি তো চালাক, তুমি দৌড় দেওয়া শুরু করছো। সো তুমি অলরেডি মাঠে একবার চক্কর দিয়ে যখন এইখানে আসছো, অলরেডি একবার চক্কর দিছো, তুমি যখন এইখানে আসছো তোমার বন্ধু মাত্র তখন এইখানে আসলো, তোমার সাথে আবার দৌড় প্রতিযোগিতা শুরু করবে। সো দেখো তো তুমি অলরেডি কত মিটার দৌড়ায় ফেলছো, তুমি কিন্তু অলরেডি 200 মিটার দৌড়ায় ফেলছো। তখনও তোমার বন্ধু দৌড়াইছে কতটুকু? তোমার বন্ধু দৌড়াইছে 0 মিটার। তোমার বন্ধু দৌড়াইছে কত? তোমার বন্ধু দৌড়াইছে 0 মিটার। এখন দেখো তো তুমি যখন দ্বিতীয়বার দৌড়াবা, তুমি যখন দ্বিতীয়বার দৌড়াবা, এই যে দ্বিতীয়বার যখন দৌড়াবা তোমার দৌড় হবে 400 মিটার। আর বলো তো তোমার বন্ধু তখন কতটুকু দৌড়াবে? তোমার বন্ধু মাত্র একটা চক্কর দিল, তোমার বন্ধু দৌড়াইলো মাত্র 200 মিটার, তাই না? তোমার বন্ধু দৌড়াইলো মাত্র 200 মিটার। এখন তোমরা এইভাবে চক্কর খাইতেছো, চক্কর খাইতেছো, চক্কর খাইতেছো। যতই চক্কর খাইতে চাও না কেন বলতো, তোমার বন্ধু তোমার থেকে সব সময় 200 মিটার পেছনে থাকবে না? তোমার বন্ধু কি করবে? সব সময় 200 মিটার তোমার থেকে পেছনে থাকবে। এই কথাটার সাথে কি তোমরা একমত? তোমার বন্ধু যে তোমার থেকে সবসময় 200 মিটার পেছনে থাকবে। কেন? কারণ তুমি অলরেডি 200 মিটার দৌড়ায় ফেলছিলা। তাহলে আমি যদি বলি তোমার দৌড়ানো বা তোমার অতিক্রান্ত দূরত্ব 600 মিটার, তাহলে বলো তো তোমার বন্ধুর অতিক্রান্ত দূরত্ব কত হবে? তোমার বন্ধুর অতিক্রান্ত দূরত্ব হবে 600 মাইনাস 200, 400 মিটার। সহজ এক্সাম্পলটা কি বুঝতে পারছি? যে তোমার বন্ধু তোমার থেকে অলওয়েজ 200 মিটার পেছনে সব সময়। কারণ তুমি আগেই কি করছো? একটা চক্কর দিয়ে ফেলছো, একটা চক্কর কিন্তু দিয়ে ফেলছো। এটা কি বুঝতে পারছি? অলরেডি একটা চক্কর দিয়ে ফেলছো। এইবার আসো, এইবার একটু আসো এই এক্সাম্পলে। দেখো তুমি হচ্ছে ধরো এ কণাটা, দেখো তুমি যতক্ষণে উপরে উঠে নিচে নেমে আবার উঠছো একটা চক্কর কিন্তু তোমার দেয়া শেষ। বি কণা কি তখনও কোনো চক্কর দিছে? বি কণা কিন্তু তখনও কোনো চক্কর দেয় নাই। অর্থাৎ দেখো বি কণার চক্কর যখন শূন্য, তুমি কিন্তু অলরেডি একটা চক্কর দিয়ে ফেলছো, মানে তুমি কিন্তু অলরেডি 2 পাই পরিমাণ পথ অতিক্রম করে ফেলছো। তাহলে বলো তো এই যে বি কণা যেটা আছে এটা তোমার থেকে সব সময় 2 পাই পরিমাণ পিছায় থাকবে না? কেন 2 পাই? এটা তো বুঝতে পারছি। কারণ এই যে তুমি যখন এইখান থেকে উপরে উঠে নিচে নেমে আবার এইখানে আসবা, ওই বৃত্তাকার পথ চিন্তা করলে তোমার সরণ কত? তোমার সরণ হচ্ছে 2 পাই। তাহলে দেখো তো এই জিনিসটা লিখলে তোমরা কি বুঝবা যে এ সাইন ওমেগা টি মাইনাস 2 পাই। এটাকে নিয়ে কি আরো কোনো আপত্তি আছে? দেখো বি এর সরণ হবে তোমার থেকে অলওয়েজ 2 পাই পরিমাণ কম। দেখো তো এই এক্সাম্পলটা কি বুঝতে পারতেছি? যে তুমি যখন অলরেডি ওমেগা টি, ওর সরণ হবে অলওয়েজ তোমার থেকে 2 পাই পরিমাণ কম। কারণ তুমি যতক্ষণে 2 পাই অতিক্রম করছো ও মাত্র রওনা দেওয়া শুরু করছে, এই কারণে ও কিন্তু অলওয়েজ কি পরিমাণ পিছায় থাকবে? 2 পাই পরিমাণ পিছায় থাকবে। তাহলে আমরা যদি বলি বি কণাটার সমীকরণটা কি, তার মানে এই যে দেখো আমরা বি কণার সমীকরণটা পেয়ে গেলাম y ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস 2 পাই, যেহেতু অলওয়েজ 2 পাই পরিমাণ পেছনে। এইবার একটু আসো, এইবার একটু আসো, দেখো আমি এই চিত্রটাকে একটু বড় করে আঁকি। ঠিক আছে, আমি এই চিত্রটাকে একটু বড় করে আঁকলাম। ঠিক আছে, এই জায়গায় কে ছিল? এই জায়গায় ছিল হচ্ছে বি, এই যে এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ। এখন খেয়াল করে দেখো, আচ্ছা এই যে দেখো বারবার উল্টা আঁকতেছে। ঠিক আছে, বারবার উল্টা আঁকতেছে। তরঙ্গটা তো আমরা আঁকলাম হচ্ছে এইভাবে। ঠিক আছে, এই যে তরঙ্গটাকে তো আমরা আঁকছি এইভাবে। ঠিক আছে, এই যে এইভাবে আঁকছে, ওইভাবে আঁকলেও সমস্যা নেই, বাট এইভাবে যেহেতু দেখাইছে এইভাবে দেখাই। এই যে এটা হচ্ছে সেই বি আর এটা হচ্ছে সেই এ। এখন ধরো র্যান্ডম যে কোনো একটা অবস্থানে একটা কণা আছে, এই কণাটার নাম আমি দিলাম সি। এই কণাটার নাম আমি কেন দিলাম? এই কণাটার নাম আমি কি দিছি? সি কণা নাম দিলাম। এখন আমি ধরে নিলাম এই কণাটা আমার সাম্যাবস্থা থেকে এক্স দূরত্বে আছে। এই কণাটা কি আছে? আমার যে এই যে যাত্রা যে শুরু, যেখান থেকে আমার রেফারেন্সটা, সেখান থেকে সি কণা কতটুকু দূরত্বে আছে? এক্স দূরত্বে আছে। তাহলে এখন তোমরা আমাকে একটু বলো তো, এই সি কণাটা এ কণা থেকে 2 পাই পরিমাণ পিছনে থাকবে নাকি 2 পাই এর চাইতে ভিন্ন কোন একটা পথ পিছনে থাকবে? ইয়াসমিন, প্রথম ক্লাসগুলি করে আসতে হবে। কেন 2 পাই? একটু আগেও বলে আসছি, ক্লাসের শুরুতেও বলে আসছি। যখন এরকম একটা ফুল সাইকেল কমপ্লিট করে, যখন এরকম একটা ফুল সাইকেল কমপ্লিট করে
দেখো এরকম একটা ফুল সাইকেল যখন আছে, এইখান থেকে না দেখাই, এই যে এখান থেকে দেখাই, দেখো দেখানোর অনেক জায়গা আছে, আমরা এইখান থেকেই ধরো দেখাই, ঠিক আছে? ধরো আমরা এই যে এইখান থেকে দেখাই, কত কিছু যে সরান লাগে। দেখো এখান থেকে দেখাই, এই যে যখন একটা ফুল সাইকেল কমপ্লিট করে মানে কতটুকু সরণ হয়েছে, পুরাটা সাইকেল ঘুরে আসছে না, পুরাটা সার্কেল ঘুরে আসছে, পুরাটা সার্কেল ঘুরে আসা মানে কতটুকু সরণ হওয়া, 2π পরিমাণ সরণ হওয়া। এই যে এখান থেকে বলছি, দেখো লাল কণাটা যখন উপরে উঠছে, এখানে এসে নিচে নেমে আবার এখানে আসছে, তখন দেখো তো এইটা কতটুকু সরণ হচ্ছে, 2π পরিমাণ সরণ হচ্ছে না? তো এখান থেকে আমরা 2π পাইছি। তাহলে এবার একটু আসো আমরা যেখানে ছিলাম, তাহলে দেখো, তাহলে এখন আমরা বের করতে চাই YC। আমরা এখন কি বের করতে চাই? আমরা এখন বের করতে চাই YC টা কত। বাট এটা তো এত সহজ না, কারণ YB টা ছিল সুন্দর মতন 2π পরিমাণ পেছনে, কিন্তু সিটা যে আসলে কতটুকু পেছনে থাকবে এটা আমরা জানি না। এই কারণে আমরা বের করতে চাই ভাই সি কতটুকু পেছনে থাকবে, এটা আমরা বের করতে চাই। বুঝতে পারছি? সি কতটুকু পেছনে থাকবে এটা আমরা বের করতে চাই। এখন এইটা বের করার জন্য আমরা একটা উইকিক নিয়ম করব। দেখো আমরা একটা উইকিক নিয়ম করতেছি, ঠিক আছে? এটা বের করার জন্য আমরা কি করব? এটা বের করার জন্য আমরা সিম্পল একটা উইকিক নিয়ম করব। তাহলে দেখো আমরা উইকিক নিয়মটা করতেছি। দেখো ল্যামডা না, এইভাবে না লিখে, দেখো একটা ইম্পর্টেন্ট লাইন লিখে দিচ্ছি। দেখো ল্যামডা পথ পার্থক্য হলে দশা পার্থক্য 2π, এটা কোথা থেকে লিখছি? এই চিত্র থেকে লিখছি। সবাই আমার সাথে মিলাও, বলতো এ এবং বি এর মাঝখানে পথের পার্থক্য কতটুকু? এইখান থেকে এইখানে দূরত্ব কত? আমরা পড়ে আসছি না, এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে ল্যামডা। এই যে এ এবং বি, যে আছে, এইখান থেকে এই দূরত্বটা কত? এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে ল্যামডা। এটা নিয়ে তো কারো কোনো আপত্তি নেই, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে ল্যামডা। তাহলে দেখো পথের পার্থক্য এ এবং বি এর মাঝখানে পথের পার্থক্য কত? পথের পার্থক্য হচ্ছে ল্যামডা। দেখো পথের পার্থক্য যদি ল্যামডা হয়, দশা পার্থক্য আমরা লিখছি 2π। দেখো তো এই পুরা টার্মটাকে আমরা কি বলছিলাম? না এটা হচ্ছে দশা। এটা তো মনে আছে যে সাইনের ভেতরে যেই টার্মটা থাকে সেইটাকে আমরা নাম দিছিলাম দশা। এখন দেখো আমরা যদি এ আর বি এর দশা পার্থক্যটা বের করি, খেয়াল করে দেখো বি এর দশা কত? বি এর দশা হচ্ছে ω t - 2π, আর এর দশা কত? এর দশা হচ্ছে ω t, রাইট? এর দশা হচ্ছে ω t। তাহলে আমি যদি এদের মাঝখানে দশা পার্থক্যটা বের করি, দেখো দশা পার্থক্য আমি যদি বের করি, তাহলে দেখো ω t - ω t + 2π। এই যে এইটা থেকে এটা বিয়োগ দিচ্ছি, তাহলে দেখো তো ω t বাদ, তাহলে থাকলো কি? থাকলো হচ্ছে 2π। এইটাকে যে আমরা দশা বলি এটা কিন্তু আমি তোমাদেরকে প্রথম ক্লাসেই বলে দিচ্ছি। তাহলে দেখো তো বোঝা যায় পথের পার্থক্য যখন ল্যামডা, দশা পার্থক্য তখন কত? 2π। মানে দুইজনের ভেতর দশা পার্থক্য কত? মানে দুইজন ভিন্ন দশায় আছে। দুইজন ভিন্ন দশায় আছে। সেই দশা পার্থক্যটা কত? দশা পার্থক্যটা হচ্ছে 2π। তো এই কথাটাই লিখছি, ল্যামডা পথ পার্থক্য হলে দশা পার্থক্য হচ্ছে 2π। এটা নিয়ে কি কারো কোনো আপত্তি আছে? ল্যামডা পথ পার্থক্য হলে দশা পার্থক্য কত? দশা পার্থক্য হচ্ছে 2π। এটা কি বুঝতে পারছি? এই যে চিত্রের দিকে তাকায় দেখো, এখান থেকে এখানে পথের পার্থক্য কত? ল্যামডা। আর দশা পার্থক্য তো আমরা বিয়োগ করে বের করলাম, এই যে দশা পার্থক্য আমরা বিয়োগ করে বের করছি, 2π আসছে। এইটা যদি বুঝে থাকো তাহলে এইবার খেয়াল করো, দেখো পথ পার্থক্য এক পথ পার্থক্য হলে দশা পার্থক্য হবে 2π/λ। বাট আমরা বের করতে চাচ্ছি কতটুকু পথ পার্থক্যের জন্য। দেখো তো এ আর সি এর মাঝখানে, এ এবং সি এর মাঝখানে পথের পার্থক্য কত? পথের পার্থক্য x না? তাহলে খেয়াল করো x পথ পার্থক্য হলে দশা পার্থক্য হবে 2π/λ × x। জাস্ট উইকিক নিয়ম করলাম যে x পথ পার্থক্য হলে দশা পার্থক্য হবে 2π/λ ×
এক্স। তাহলে এই যে দেখো আমরা এখন সি এর সমীকরণ লিখে ফেলি। দেখো এইবার আমরা সি এর সমীকরণটা লিখি, এ সাইন ওমেগা টি মাইনাস, কেন মাইনাস? কারণ সি তো পিছায় থাকবে, কতটুকু পিছায় থাকবে? এতটুক পরিমাণ পিছায় থাকবে, এই যে 2π/λ ইন্টু এক্স। দেখো তো এটা কি বুঝতে পারলাম? দেখো আমরা বি এর সমীকরণ যেভাবে লিখছি, যে বি কতটুকু পিছায় থাকবে বা দশাটা কতটুকু পিছায় থাকবে, বি হচ্ছে 2π পরিমাণ পিছায় থাকবে। এবার আমরা বের করব কার জন্য? সি এর জন্য। দেখো আমরা সি এর জন্য উইকিক নিয়ম বের করছি। তাহলে দেখো এক্স পথ পার্থক্য হলে সি এর ব্যবধান কত? এক্স। তাহলে দেখো এক্স পথ পার্থক্য হলে দশা পার্থক্য কত? 2π/λ ইন্টু এক্স। এই যে এটাই বসাই দিলাম, y is equal to a sin omega t minus 2π/λ into x। দেখো তো, বলো তো এটা কি বুঝতে পারছি? এটা কি বুঝতে পারছি? তার মানে দেখো আমরা কিন্তু সি এর সমীকরণ পেয়ে গেলাম, আমরা কিন্তু সি এর সমীকরণ পেয়ে গেলাম, যে সি এর গতি সমীকরণ পেয়ে গেছি a sin omega t minus 2π/λ into x। এটা কি বুঝতে পারছি? এটা কি বুঝতে পারছি? এই যে জাস্ট দশা পার্থক্যটা বের করছে, দশা পার্থক্য বের করে আমরা জাস্ট বিয়োগ করে দিছি। এইটা যদি বুঝে থাকো তাইলে এইবার খেয়াল করো, আমি বললাম কি এইটা সি না, আমি বললাম এইটা সি না, সি হচ্ছে, আমি ধরো বললাম এইটা যদি সি না হয়, আমি ধরো বলে দিলাম আমার মন চাইছে আমি সি কে চেঞ্জ করে দিব, আমি বললাম এইটা হচ্ছে সি, এইটাকে বললাম সি, আর এই দূরত্বটাকে বললাম এক্স। দেখো তো তাও কি কোনো পার্থক্য আসবে? যা ক্যালকুলেশন করছি সবকিছু সেম থাকবে না? কেউ যদি এইটাকে সি না বলে, কেউ যদি বলে এইটা সি, কেউ যদি বলে এইটা সি, তাহলে এই যে সমীকরণ বের করলাম এইটা কি তাহলে আসলে নির্দিষ্ট কোনো কণার জন্য? এটা কি আসলে নির্দিষ্ট কোনো কণার জন্য? আসলে না, এটা আসলে তরঙ্গের উপরস্থ যে কোনো কণার জন্যই কিন্তু আমরা সরণের সমীকরণ বের করে ফেললাম। কারণ সি তো আমার নির্দিষ্ট কোনো কণা না, কেউ বলতে পারে এক্স দূরত্বের সি কণা এইটা, কেউ বলতে পারে এক্স দূরত্বের সি কণা এইটা, যে কেউ যে কোনোটা বলতে পারে। তাহলে খেয়াল করে দেখো এইটাকে তাইলে আমরা শুধু ওয়াই সি না বলে এই যে এইটাকে আমরা বলে দিব এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমার তরঙ্গের উপরস্থ যে কোনো কণার গতির সমীকরণ। এবং খেয়াল করে দেখো আমরা কিন্তু অগ্রগামী তরঙ্গের সমীকরণ পেয়ে গেছি। এই যে খেয়াল করে দেখো এটাই হচ্ছে আমার অগ্রগামী তরঙ্গের সমীকরণ। কারণ খেয়াল করে দেখো এই জায়গায় সমীকরণ বা চলক কয়টা? এই জায়গায় চলক হচ্ছে দুইটা। দেখো চলক যে দুইটা কে কে, একটা হচ্ছে টাইম সময়, আরেকটা হচ্ছে এক্স দূরত্ব বা অবস্থান। ওই যে আমরা বলছিলাম না এই অগ্রগামী তরঙ্গের উপরস্থ কোনো কণা দুইটা বিষয়ের উপর নির্ভর করবে, একটা হচ্ছে টাইমের উপর নির্ভর করবে, আরেকটা হচ্ছে সরণের উপর নির্ভর করবে। অর্থাৎ এই যে উৎস থেকে কণাটা কত দূরত্বে আছে, তাহলে তুমি যদি উৎস থেকে নির্দিষ্ট দূরত্বে যাও এবং নির্দিষ্ট একটা সময়ে তুমি যে কোনো কণার সরণের মানটা এই সমীকরণ দিয়ে বের করতে পারবা। এই যে y = a sin omega t minus 2π/λ into x। তাহলে এইটাকেই আমরা কি বলতেছি? এইটাকেই আমরা বলতেছি এইটাই হচ্ছে আমাদের অগ্রগামী তরঙ্গের সমীকরণ। বুঝতে পারছি? এটাই কি, এটাই হচ্ছে আমাদের অগ্রগামী তরঙ্গের সমীকরণ। ক্লিয়ার এটা? তাহলে দেখো এই সমীকরণ দিয়ে আমরা কি করতে পারি। ধরো তোমাকে বলে দিচ্ছে 20 সেন্টিমিটার দূরত্বে, 20 সেন্টিমিটার দূরত্বে কোন কণার 5 সেকেন্ড সময়ে সরণ কত? ধরো এরকম একটা কিছু বলে দিচ্ছে। দেখো দুইটা জিনিস বলে দিচ্ছে, একটা বলে দিচ্ছে 20 সেন্টিমিটার দূরত্বে, মানে তোমাকে অবস্থান বলে দিছে এক্স, তোমাকে বলে দিছে নির্দিষ্ট সময়, সেই নির্দিষ্ট সময় কত? 5 সেকেন্ড। তার মানে এখানে তুমি কত বসাবে? এটা হচ্ছে তোমার টি। তাহলে দেখো নির্দিষ্ট সময় নির্দিষ্ট দূরত্বে তুমি যদি যাও তাহলে তুমি যেই কণাটা পাবা সেই কণার তুমি সরণটা বের করতে পারবে এই সমীকরণ দিয়ে। এই সমীকরণটা এখন শাহরিয়ার নসিব না, এটাকে আমরা ডি দিয়ে লিখি না, এটাকে আমরা এক্স দিয়ে লিখি, ঠিক আছে? যেহেতু আমার এই অ্যাক্সিসটা কি, তুমি যদি চিন্তা করো এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটাকে চিন্তা করতে পারো তুমি ওয়াই অ্যাক্সিস, এই কারণে এটাকে আমরা ডি দিয়ে না লিখে এটাকে আমরা এক্স দিয়ে লিখি। তাহলে এই যে খেয়াল করো এই সরণের সমীকরণটাকে এখন আমাদের
চোখ বন্ধ করে মুখস্থ রাখতে হবে অগ্রগামী তরঙ্গের সমীকরণ। কারণ আমরা সামনে যতগুলি ক্লাস করব আমরা এই সমীকরণটা নিয়েই কিন্তু কাজ করব। তাহলে লিখে দিই, এটা হচ্ছে আমাদের অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এটা কি? এটা হচ্ছে আমাদের অগ্রগামী তরঙ্গের সমীকরণ। বলো বুঝতে পারছি কিনা? এটা কি? এটা হচ্ছে আমাদের সেই অগ্রগামী তরঙ্গের সমীকরণ। তাহলে তোমাকে যদি বলে দেয় এই যে নির্দিষ্ট একটা দূরত্বে কোন কণার 5 সেকেন্ড সময়ে সরণ কত, তাহলে ওই যে দেখো নির্দিষ্ট দূরত্বে আমরা নির্দিষ্ট সময়ে কি করতে পারবো, আমরা সরণটা বের করতে পারবো। এইবার দেখো এই সরণটা দুই রকম দেখতে হয়, দেখো এক নাম্বার হচ্ছে বাম দিক থেকে ডান দিকে গেলে, বাম দিক হতে ডান দিকে, অর্থাৎ দেখো তরঙ্গটা যদি বাম থেকে ডানে যায় তাহলে সমীকরণটা কি হবে? সমীকরণটা হবে y = a sin ওমেগা টি মাইনাস 2π/λ × x। এটাই তো আমরা বের করলাম। বাট হোয়াট ইফ তরঙ্গটা ডান দিক থেকে বাম দিকে আসে, ডান দিক থেকে বাম দিকে আসলে, দেখো ডান দিক থেকে যদি বাম দিকে আসে, অর্থাৎ তরঙ্গটা এবার আসতেছে ডান দিক থেকে কোথায় আসতেছে, এই যে দেখো ডান দিক থেকে বাম দিকে আসতেছে, ঠিক আছে? ডান দিক থেকে যদি বাম দিকে আসে তাহলে সমীকরণটা জাস্ট কি হবে, আমি জাস্ট একটু সরাসরি লিখে দিই, y = a sin ওমেগা টি প্লাস 2π/λ × x। y = a sin 2π/λ × x। তাহলে দুইটা মাথায় রাখতে হবে। আমরা যে সমীকরণটা বের করছি, দেখো আমরা কিন্তু দেখো এই ফিগারটায় দেখো আমাদের তরঙ্গ কিন্তু কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, দেখো আমাদের তরঙ্গটা কিন্তু ক্রমান্বয়ে বাম দিক থেকে ডান দিকে আগাচ্ছে, কোথায় আগাচ্ছে? ডান দিকে আগাচ্ছে। বাট হোয়াট ইফ তরঙ্গটা ডান দিক থেকে বাম দিকে আসতো, ডান দিক থেকে বাম দিকে যদি আসতো তাহলে খেয়াল করে দেখো সেই ক্ষেত্রে আমাদের এইটা কি হইতো, দেখো সেই ক্ষেত্রে আমাদের সমীকরণ হইতো এইটা। বুঝতে পারছি? জাস্ট এই সমীকরণটা আমাকে একটু মাথায় রাখতে হবে। এটা কি বুঝতে পারছি? বলো এইটা আমরা বুঝতে পারছি কিনা? যদি বুঝে থাকি এই সমীকরণের আরেকটা চেহারা আছে, আমরা সেই চেহারাটা একটু বের করি। আসো, এই সমীকরণটা তো বুঝতে পারছি, তাহলে মাথায় রেখো বাম দিক থেকে ডান দিকে বলা আছে নাকি ডান দিক থেকে বাম দিকে বলা আছে। সো এখানে প্লাসও থাকতে পারে, এখানে কিন্তু মাইনাসও থাকতে পারে। তাহলে এইবার একটু খেয়াল করো, আমরা এই সমীকরণের আরেকটা চেহারা নিয়ে আসি, যেই চেহারাটাও আমাকে একটু মাথায় রাখতে হবে। a sin ওমেগা টি মাইনাস 2π/λ × x। তাহলে খেয়াল করে দেখো a sin ওমেগাকে আমরা চাইলে কি লিখতে পারি, ওমেগা = লেখা যায় না 2π/t, ওমেগা = 2π/t লেখা যায়, 2π/t × t মাইনাস 2π/λ × x। তাহলে খেয়াল করে দেখো আমরা যদি 2π/λ কমন নিই, দেখো আমরা 2π/λ যদি কমন নিই, ভালো করে খেয়াল করো আমরা কি কমন নিছি, 2π/λ কমন নিছি, কিন্তু এখানে তো ল্যামডা ছিল না, যেহেতু ল্যামডা ছিল না তো এক্সট্রা একটা ল্যামডা লিখলাম ডিভাইডেড বাই টি ইনটু টি মাইনাস এক্স। বুঝতে পারছি কি করছি? দেখো ওমেগাকে ভেঙে 2π/t লিখছি, দেন আমরা 2π/λ কমন নিছি, তাহলে 2π তো আসলো, কিন্তু এখানে তো ল্যামডা ছিল না, তাই একটা এক্সট্রা ল্যামডা লিখলাম, আর এই যে ল্যামডাকে আমরা কমন নিছি, আর এখান থেকে 2π/λ কে কমন নিলে থাকলো কি, থাকলো হচ্ছে x। তাহলে এইবার একটু বলো তো, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, a sin 2π/λ। বলো λ/t মানে কি? λ/t মানে v না, বেগ না? আমরা গত ক্লাসে দেখছি λ/t মানে হচ্ছে বেগ v, তাহলে লেখা যাবে vt মাইনাস x, তার মানে এটা হচ্ছে আমার কি, এটা আমার অগ্রগামী তরঙ্গের সমীকরণ, বাট এটা হচ্ছে ভিন্ন আরেকটা ফর্ম। দেখো এই সমীকরণে ছিল আমার ওমেগা, আর এই সমীকরণে আছে হচ্ছে আমার ভি। বুঝতে পারছি? এটাই হচ্ছে পার্থক্য, এই জায়গায় আছে ভি আর এই জায়গায় আছে হচ্ছে ওমেগা, জাস্ট দুইটা ফর্মে লেখা। তাহলে মাথায় রাখতে হবে এই জায়গায় ভি এর পরিচয়টা কি, এইখানে ভি এর পরিচয়টা কিন্তু ইম্পর্টেন্ট। এই ভিটা হচ্ছে আমার তরঙ্গটার বেগ, এই ভিটা কি, এই ভিটা হচ্ছে তরঙ্গের বেগ। বুঝতে পারছি? এই ভিটাকে আমরা কি বলি, এই ভিটাকে আমরা বলি তরঙ্গের বেগ।
ক্লিয়ার? এটা এই ভিটাকে আমরা বলি তরঙ্গের বেগ। এই সমীকরণের আরো একটা চেহারা আছে, আসুন এই সমীকরণের আরেকটা চেহারা আছে, সেই চেহারাটা দেখো একটু সহজ। y ইকুয়াল টু a sin k vt মাইনাস x। দেখো এখানে কে কি, কে হচ্ছে 2π/λ। কে কি, কে হচ্ছে 2π/λ। তাহলে এবার একটু খেয়াল করে দেখো ইয়াসমিন, যখন যেই মান দেয়া থাকবে সেই অনুযায়ী আমরা সমীকরণ চুজ করব। আমাকে এই মানগুলি দেয়া থাকলে আমরা এই সমীকরণ চুজ করব, আর আমাকে যদি এই মানগুলি দেয়া থাকে আমরা এই সমীকরণ চুজ করব। বুঝতে পারছি? আমরা কালকে ম্যাথ করব, আমরা যখন কালকে ম্যাথ করব তখন তুমি বুঝে যাবা কখন তোমাকে আসলে কোন সমীকরণ নিয়ে কাজ করতে হবে। এইবার খেয়াল করো, দেখো তো 2π একটা কনস্ট্যান্ট, ল্যামডা একটা কনস্ট্যান্ট, সেই পুরা সবকিছুকে মিলে আমরা একটা কনস্ট্যান্ট ধরে নিলাম কে, এবং এই কে এর একটা নাম আছে, এটা একটু মাথায় রাখো। এই কেটারও একটা নাম আছে, এটাকে একটু বক্স করো। এই ফর্মুলাটা অনেক সময় লাগে। কে কে আমরা বলি তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নাম্বার, তরঙ্গ সংখ্যা। কে এর নাম কি? কে এর নাম হচ্ছে তরঙ্গ সংখ্যা। ক্লিয়ার? কে এর নাম কি? কে এর নাম হচ্ছে তরঙ্গ সংখ্যা। ডান? ডান বলো, ডান কিনা? ডান? তাহলে এটা হচ্ছে আরেকটা ফরম্যাট, a sin k vt মাইনাস x, যে জায়গায় k মানে কি 2π/λ, অর্থাৎ এই যে 2π/λ কে আমরা k ধরছি, তাহলে k বসাইছি, আর এই 2π/λ কে আমরা কি নামে রাখি? তরঙ্গ সংখ্যা নামে রাখি। বুঝতে পারছি? সো অনেক সময় তোমাকে ম্যাথ করতে দেয় যে তরঙ্গ সংখ্যা নির্ণয় করো, তখন কিন্তু তোমার জাস্ট কি লাগবে? তোমার জাস্ট একটা জিনিস লাগবে, তোমার জাস্ট ল্যামডাটা লাগবে। ঠিক আছে? তোমার জাস্ট কি লাগবে? তোমার জাস্ট ল্যামডাটা লাগবে। ঠিক আছে? তাহলে এটা একটু মাথায় রাখো, এটা একটু মাথায় রাখো। ক্লিয়ার? এটা একটু মাথায় রাখো। ডান? ওকে, এটা একটু মাথায় রাখো। ক্লিয়ার? ওকে, লাস্ট একটা জিনিস দেখে আমরা একটু শেষ করব। তাহলে এই ফর্মুলাগুলি দিয়ে আমরা সব কালকে ম্যাথ করব, নেক্সট দিন আমরা ম্যাথ করব। তাহলে এবার সবাই ছোট্ট একটা টাইটেল দাও, এই টপিকটা দেখে আমরা ক্লাস শেষ করব। সেটা হচ্ছে দশা পার্থক্য ও পথ পার্থক্যের মাঝে সম্পর্ক। দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মাঝখানে সম্পর্ক। দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মাঝখানে সম্পর্ক। দেখো অলরেডি আমরা এরকম একটা ফিগার আঁকছি, দেখো আমরা অলরেডি এরকম একটা ফিগার আঁকছি। সো ধরো ওই যে আগের মতন, আগের ভ্যারিয়েবল গুলি দিয়েই দেখাই। ধরো এটা হচ্ছে আমার সেই এ, ঠিক আছে? ধরো এটা হচ্ছে আমার সেই এ, এটা হচ্ছে এ। ধরো এটা হচ্ছে আমার সেই বি, এটা হচ্ছে বি, আর এটা ধরো যে কোনো একটা কণা, যে কোনো একটা কণা হচ্ছে সি, যে কোনো একটা কণা হচ্ছে সি। তাহলে খেয়াল করে দেখো তো, আমরা বলছিলাম এইখান থেকে এই দূরত্বটা কত, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে ল্যামডা, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে ল্যামডা। তাহলে দেখো তো আমরা একটা জিনিস বলতে পারি না, ওই যে আগের যে কথাটা, ওই কথাটাকেই জাস্ট আমরা ঘুরাই বলতেছি। দেখো দশা পার্থক্য, দশা পার্থক্য, দশা পার্থক্য 2π হলে পথ পার্থক্য, দশা পার্থক্য 2π হলে পথ পার্থক্য ল্যামডা। আগের কথাটাই ঘুরাই লিখতাম। দেখো এ আর বি এর দশা পার্থক্য 2π, এ আর বি এর দশা পার্থক্য 2π হইলে পথ পার্থক্য কত? পথ পার্থক্য ল্যামডা। আচ্ছা, তাহলে আমি যদি বলি দশা পার্থক্য 1 হলে পথ পার্থক্য λ/2π, রাইট? দশা পার্থক্য 1 হলে পথ পার্থক্য λ/2π। আচ্ছা, এখন তোমরা আমাকে একটু বলো, তোমরা আমাকে একটু বলো তো এ আর সি একই দশায় আছে নাকি ভিন্ন দশায় আছে? এ এবং সি আমি ধরে নিলাম এ আর সি এর মাঝখানে দশা পার্থক্য হচ্ছে ডেল্টা। আমি ধরে নিলাম এ আর সি এর মাঝখানে দশা পার্থক্য হচ্ছে ডেল্টা। এ এবং সি এর মাঝখানে আমি ধরে নিলাম পথ পার্থক্যটা হচ্ছে ডেল এক্স। ঠিক আছে? পথ পার্থক্যটা ডেল এক্স। পথ পার্থক্য কত? ডেল এক্স। এটা তো বুঝতেছি এ আর সি একই দশায় নাই, এদের একটা দশা পার্থক্য আছে। তাহলে আমাকে একটু বলো তো ঐকিক নিয়ম আমরা যদি করি, দশা পার্থক্য ডেল হলে পথ পার্থক্য কত হবে? λ/2π ইনটু ডেল, রাইট? দশা পার্থক্য যদি ডেল হয় তাহলে পথ পার্থক্য হবে কত? λ/2π ইনটু ডেল। তাহলে দেখো তো
এই পদ পার্থক্যটাকে আমরা আবার কি নাম দিচ্ছি, পদ পার্থক্যটাকে আমরা আবার ডেল এক্স নাম দিচ্ছি। তাহলে খেয়াল করে দেখো, পদ পার্থক্য ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি ডেল এক্স ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই ইন্টু ডেল। তাহলে সম্পর্কটা এইভাবে দেখো, ডেল এক্স হচ্ছে পদ পার্থক্য, তাহলে দেখো পদ পার্থক্য ইকুয়াল টু আমরা লিখতে পারি, পদ পার্থক্য ইকুয়াল টু আমরা লিখতে পারি ল্যামডা বাই 2 পাই ইন্টু দশা পার্থক্য, ইন্টু দশা পার্থক্য। তাহলে এইটাই কি, তাহলে এইটাই হচ্ছে দেখো পদ পার্থক্য এবং দশা পার্থক্যের মাঝখানে সম্পর্ক। পদ পার্থক্য এবং দশা পার্থক্যের মাঝখানে সম্পর্কটা দেখো, পদ পার্থক্য এবং দশা পার্থক্যের মাঝখানে সম্পর্কটা আমরা পেয়ে গেছি। জাস্ট আমরা উইকিক নিয়ম করছি, দশা পার্থক্য 2 পাই হলে পদ পার্থক্য ল্যামডা, দশা পার্থক্য 1 হলে পদ পার্থক্য কত, আর দশা পার্থক্য যদি ডেল হয় তাহলে পদ পার্থক্য কত। দেখো আমরা এটাই বের করে ফেলছি, আমরা এটাই বের করে ফেলছি। দেখো এই ফর্মুলাটা মনে রাখাটা কঠিন। কেন মনে রাখা কঠিন? কারণ কোন পাশে পদ পার্থক্য আর কোন পাশে দশা পার্থক্য এইটা তোমরা ভুলে যাও। এইটাকে কি ল্যামডা বাই 2 পাই হবে, নাকি সব সমীকরণে দেখো 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা। এই কারণে ভুল করো কি, এইখানেও লিখে ফেলো 2 পাই বাই ল্যামডা। এই ভুলটা যেন না করো, এই কারণে আমি তোমাদেরকে সমীকরণটা একটা ভাবে লেখা শিখাবো, তাহলে দেখবার ভুল হবে না। বুঝতে পারছি? তাহলে আর কখনো ভুল হবে না। তুমি যদি এইভাবে মনে রাখতে যাও 100% তুমি কোনো না কোনোবার পরীক্ষায় ভুল করবা, কারণ সব জায়গায় তুমি পড়তেছো 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা, আর এই জায়গায় লিখছে কি ল্যামডা বাই 2 পাই। ভুল করার একটা সম্ভাবনা আছে। এই ভুলটা যেন না হয়, এই ভুলটা যেন আমরা না করি, এই কারণে আমরা ছোট্ট একটা কাজ করব। এই যে বক্স করে দিছি না, এইভাবে আমি মুখস্থ রাখবো না। দেখো এইটাকে আমরা মুছে দিলাম, এইটাকে আমরা মুছে দিলাম। এইবার একটু খেয়াল করো, দেখো এইবার একটু খেয়াল করো, দেখো আমি ডেল এক্স এর নিচে ল্যামডাটাকে নিয়ে আসলাম, ল্যামডাটাকে কান ধরে এই পাশে আনলাম। তাহলে দেখো তো ডেল এক্স এর নিচে কি আসলো, ডেল এক্স এর নিচে আসলো ল্যামডা ইকুয়াল টু ডেল এর নিচে থাকলো কি 2 পাই। আমরা মনে রাখবো এইটাকে, আমরা মনে রাখবো কোনটাকে, আমরা মনে রাখবো এই বক্স করাটাকে। আগে এটা লেখো। এখন দেখো এটা মনে রাখা সহজ কেন, এটা মনে রাখা সহজ এই কারণে, কারণ খেয়াল করো ডেল এক্স মানে কি, ডেল এক্স মানে একটা পথ, পথ পার্থক্য। ডেল এক্স মানে হচ্ছে পথ পার্থক্য। আর ল্যামডা মানে কি, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। দেখো পথ পার্থক্য একটা মিটার, আর ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের এককটাও কি মিটার। তাহলে আমি মনে রাখবো কি ডেল এক্স এটাও একটা পথ, ল্যামডা এটাও তো একটা পথ, একটা দূরত্ব। তাহলে দূরত্বের নিচে দূরত্ব বসবে, দূরত্বের নিচে কে বসবে, দূরত্বের নিচে দূরত্ব বসবে। এবার খেয়াল করো ডেল মানে কি, ডেল মানে হচ্ছে দশা পার্থক্য। আর 2 পাই কি, 2 পাই হচ্ছে একটা অ্যাঙ্গেল। আমি বারবার বলছি না যে দশা পার্থক্য বা দশা মানে হচ্ছে একটা অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেলের নিচে কে বসবে, অ্যাঙ্গেলের নিচে বসবে অ্যাঙ্গেল। তাহলে দেখো আমরা ফর্মুলাটাকে এইভাবে মাথায় রাখবো। দেখো আমি লিখে দিচ্ছি, পথ পার্থক্য লিখবো, পথ পার্থক্যের নিচে লিখবো ল্যামডা ইকুয়াল টু দশা পার্থক্য লিখবো, দশা পার্থক্যের নিচে আমরা লিখবো 2 পাই। দেখো তো এখন কি এই ফর্মুলা ভুলার কোনো চান্স আছে, এখন কি এই ফর্মুলা ভুল হবে কখনো? তাহলে এই পাশে লিখবো পথ পার্থক্য, পথ পার্থক্যের নিচে ল্যামডা, এই পাশে লিখবো দশা পার্থক্য, দশা পার্থক্যের নিচে 2 পাই। আমরা এইভাবে ফর্মুলাটা মনে রাখবো। তাহলে এখান থেকে কোশ্চেন আসবে কিভাবে, ধরো তোমাকে দশা পার্থক্য দিয়ে দিবে, দশা পার্থক্য দিয়ে তোমাকে পথ পার্থক্য বের করতে বলবে। দেখো তো এদের মাঝখানে যদি দশা পার্থক্য তোমাকে ধরো বলে দিল, ধরো তোমাকে বলে দিল এই দুইজনের মাঝখানে দশা পার্থক্য কথার কথা 3π/4, দশা পার্থক্য বলে দিচ্ছে। সেই দশা পার্থক্য বসায় তুমি কি বের করতে পারবা, পথ পার্থক্য বের করতে পারবা। তাহলে আমরা ফর্মুলাটাকে কিভাবে মনে রাখবো, আমরা ফর্মুলাটাকে এই ফরম্যাটে মনে রাখবো। বুঝতে পারছি? আমরা ফর্মুলাটাকে এই ফরম্যাটে মনে রাখবো যে পথ পার্থক্য ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল টু দশা পার্থক্য ডিভাইডেড বাই 2 পাই। এটা কি ভুলার কোনো চান্স আছে? এটা বলো তো, এটা কি ভুল হবে? এটা কিন্তু ভুল হবে না। সো আমরা এইভাবে মনে রাখবো। আসো আজকে লাস্ট টপিক। তাহলে আজকে লাস্ট টপিকে আমরা মেইনলি যেটা দেখবো সেটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে দশা পার্থক্য ও সময় পার্থক্য সম্পর্ক, দশা পার্থক্য সময় পার্থক্যের সম্পর্ক। বুঝতে পারছে? দশা পার্থক্য আর সময় পার্থক্যের মাঝখানে সম্পর্ক দেখব। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, তাহলে এইবার একটু খেয়াল করে দেখো তো, দেখো এই যে এই কণা, ঠিক আছে, ওই যে বারবার আমরা ওই ফিগারটাই আঁকতেছি, একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে যে কণাটা আছে এ কণা, আর এইখানে আছে বি কণা।
এদের মাঝখানে তো একটা দশা পার্থক্য আছে, এদের মাঝখানে একটা দশা পার্থক্য আছে, সেই দশা পার্থক্যটা কত? দশা পার্থক্যটা হচ্ছে 2 পাই। এখন দেখো তো এ থেকে বি তে তরঙ্গটা যাইতে কতটুকু সময় লাগবে, এটা কি কেউ বলতে পারবা? এ থেকে বি তে তরঙ্গটা যাইতে কতটুকু সময় লাগবে? এ থেকে বি এর কাছে যাইতে ওই যে ওই ফিগারে আসো, দেখো এই ফিগারটা থেকে বারবার বুঝাই। দেখো যখন এর কাছে পৌঁছাইছে সাথে সাথেই কি তরঙ্গটা বি এর কাছে পৌঁছাইছে? সাথে সাথে কিন্তু বি এর কাছে পৌঁছায় নাই। এ থেকে বি এর কাছে যাইতে একটা সময় লাগছে। এ থেকে বি এর কাছে যাইতে যেমন একটা দূরত্ব অতিক্রম করতে হইছে, তার পাশাপাশি এ থেকে বি এর কাছে যাইতেও কিন্তু একটা সময় লাগছে। কেউ কি বলতে পারবা এ থেকে বি এর কাছে যাইতে কতটুকু সময় লাগবে? দেখো তো, বলতো এ থেকে বি এর কাছে যাইতে কতটুকু সময় লাগবে? এটা কি কেউ বলতে পারবা? এ থেকে বি এর কাছে যাইতে কতটুকু সময় লাগবে? এ থেকে বি এর কাছে যাইতে ল্যামডা দূরত্ব অতিক্রম করতে হয়, তাহলে এ থেকে বি এর কাছে যাইতে কতটুকু সময় লাগবে বলো তো একটু দেখি। এটা কে বলতে পারো দেখি, এইটা কে বলতে পারো? নাফিজা আক্তার অ্যান্সার দিচ্ছে, 1 সেকেন্ড, ভেরি গুড। বাকি একটু উত্তর দাও তো, যে এ থেকে বি এর কাছে যাইতে কতটুকু সময় লাগবে? একটু বুদ্ধি খাটাও, একটু বুদ্ধি খাটায় বলো এ থেকে বি এর কাছে যাইতে তরঙ্গটা কতটুকু সময় লাগবে? উত্তর দিতেছ না, একজন কারেক্ট অ্যান্সার দিলে বাকিরা দেখা যাবে আবার ওইটাকে কপি পেস্ট করবা, তাই না? এইটাই হচ্ছে, এই কারণে চুপচাপ বসে আছো সবাই, যে কেউ একজন যদি উত্তর দেয় তার উত্তরটা কপি পেস্ট করব। এই যে সবাই বলতেছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড কেমনে ভাই, কেমনে 1 সেকেন্ড লাগে? এইখান থেকে এইখানে যাইতে টি সেকেন্ড টাইম লাগবে, টাইম পিরিয়ডের সমান টাইম লাগবে। এই যে দেখছো 1 সেকেন্ড, আমি ওকে ভেরি গুড বলছে, সবাই ভাবছো ও ভাইয়া যেহেতু ভেরি গুড বলছে তার মানে ওর অ্যান্সারটা কারেক্ট। এই যে সিয়াম উত্তর কারেক্ট দিছে। খেয়াল করে দেখো এইখান থেকে এইখানের পথ পার্থক্য যদি ল্যামডা হয়, আমরা জানি না তরঙ্গ দৈর্ঘ্য পরিমাণ দূরত্ব অতিক্রম করতে টাইম পিরিয়ড লাগে, মানে পর্যায়কালের সময় লাগে। তাহলে এইখান থেকে এইখানে যেতে কতটুকু সময় লাগবে? টি সেকেন্ড সময় লাগবে না? এটা কি বুঝতে পারছে? 1 সেকেন্ড কেন হবে? এখান থেকে এখানে যেতে কতটুকু সময় লাগবে? টি সেকেন্ড টাইম লাগবে। কোন টি? বড় হাতের টি। ক্লিয়ার? বুঝতে পারছি? এই যে সব বলতেছে 1 সেকেন্ড, কি বুঝে 1 সেকেন্ড বলছে? দেখো এখান থেকে এখানে যাইতে দূরত্বটা কত? ল্যামডা না তরঙ্গ দৈর্ঘ্যের সমান না? তাহলে এখান থেকে এখানে যাইতে সময় কতটুকু লাগবে? পর্যায়কালের সমান সময় লাগবে টি। এটা কি বুঝতে পারছি? বলো এইটা বুঝতে পারছি কিনা? ক্লিয়ার এটা যে কেন টি সেকেন্ড লাগবে, তাও আবার ক্যাপিটাল টি, পর্যায়কাল। ক্লিয়ার? তাহলে ওই যে আসো সি কণা, ধরো যে কোনো একটা কণা আছে সি, যে কোনো কণা আছে সি, যে কোনো কণা আছে সি। সো আমি ধরে নিলাম এই এ আর সি এর মাঝখানে, আমি আবার ধরে নিলাম এ আর সি এর মাঝখানে দশা পার্থক্য হচ্ছে ডেল, দশা পার্থক্য হচ্ছে ডেল। তাহলে এ থেকে সি তে যাইতেও একটা সময় পার্থক্য আছে না? সেই সময় পার্থক্যটাকে আমি ধরলাম ডেল টি। বুঝতে পারছি? ডেল টি কি? সময় পার্থক্য মানে কি? এ থেকে সি তে যাইতেও একটা ডিফারেন্ট টাইম লাগবে, সেই ডিফারেন্ট টাইমটা হচ্ছে ডেল টি। তাহলে দেখো এবার আমি ঐকিক নিয়মের ঝামেলায় যাব না, এইবার আমি ঐকিক নিয়মের ঝামেলায় না গিয়ে কেউ কি একটু বুদ্ধি খাটায় তাহলে বলতে পারবা দশা পার্থক্য আর সময় পার্থক্যের মাঝখানে সম্পর্কটা কি হবে? তুমি ঐকিক নিয়ম করে করতে পারো। ঐকিক নিয়ম করে কিভাবে করবা? এই যে দশা পার্থক্য 2 পাই হলে পথ পার্থক্য ক্যাপিটাল টি, দশা পার্থক্য 1 হলে পথ পার্থক্য কত? ক্যাপিটাল টি বাই 2 পাই, দশা পার্থক্য ডেল হলে এইভাবে করে করতে পারো। যারা বুদ্ধিমান তারা একটু ভাবতো সরাসরি তাহলে দশা পার্থক্য আর পথ পার্থক্যের মাঝখানে আমরা সম্পর্কটা কি বলতে পারি বলতো দেখি। কারা কারা বুদ্ধিমান? বুদ্ধিমানরা একটু উত্তর দিয়ে দাও তো, যে তাহলে দশা পার্থক্য আর পথ পার্থক্যের মাঝখানে কি। দেখো দেখো তো এইটা এটা আমরা 1 নিমিষে লিখতে পারি কিনা। দেখো দশা পার্থক্য, তাহলে দশা পার্থক্যের নিচে কে আসবে? দশা পার্থক্যের নিচে আসবে 2 পাই ইকুয়াল টু সময় পার্থক্য, সময় পার্থক্যের নিচে আসবে কে? টি। বলতো এইটা বলতে কি বেশি বুদ্ধি খাটানো লাগে, বেশি ব্রেন খরচ করতে হয়? সিম্পল আইডিয়া না? তাহলে দেখো এই যে আসলে হচ্ছে এইরকম, এই যে দশা পার্থক্য ডেল, এটার নিচে আসবে 2 পাই, আর সময় পার্থক্য হচ্ছে ডেল টি, এটার নিচে আসবে কি? এটার নিচে আসবে ক্যাপিটাল টি। বুঝতে পারছি? এই যে দেখো এটাই রিলেশন, এটাই রিলেশন। ওই যে এইটা যেভাবে মনে রাখছে সেইভাবে, সময় পার্থক্য নিচে সময়, দশা পার্থক্য নিচে দশা। ক্লিয়ার? তাহলে দেখো এই দুইটাকে যদি আমরা একসাথে করি তাহলে আলটিমেটলি আমাদের ফর্মুলাটা দাঁড়াবে
ডেল ডিভাইডেড বাই 2 পাই ইকুয়াল টু ডেল টি ডিভাইডেড বাই টি ইকুয়াল টু ডেল এক্স ডিভাইডেড বাই ল্যামডা। এই যে আমাদের ক্লাস শেষ। বুঝতে পারছি? আমরা কালকে এগুলি নিয়ে সব ম্যাথ করব। এই যে আমাদের ক্লাস শেষ, একবারে লিখে দিলাম তিনটা। ঠিক আছে, একবারে তিনটা লিখে দিলাম। বুঝতে পারছি? এই যে একবারে তিনটা লিখে দিলাম। দশা পার্থক্য, সময় পার্থক্য, পথ পার্থক্য, এই যে তিনটার মাঝখানে সম্পর্ক। সবাই আমাকে একটু বলো যে এটা আমরা বুঝতে পারছি কিনা। একবারে আমরা লিখে দিচ্ছি দশা পার্থক্য, পথ পার্থক্য এবং সময় পার্থক্যের মাঝখানে সম্পর্ক। তাহলে দেখো, তোমাকে যদি যে কোনো একটা দিয়ে দেয়, তুমি কিন্তু চাইলেই কি করতে পারবা, তাহলে বাকিগুলি কিন্তু তুমি চাইলে বের করতে পারবা। বলো এইটা আমরা বুঝতে পারছি কিনা? সবাই আমাকে একটু বলো যে এটা আমরা বুঝতে পারছি কিনা। যদি বুঝে থাকে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ক্লাসে এই যে এই সম্পর্কটা, এই সম্পর্ক নিয়ে পাশাপাশি আমাদের যে হচ্ছে অগ্রগামী তরঙ্গের যে সমীকরণ দেখলাম, সেই সমীকরণ রিলেটেড আমরা ম্যাথ সলভ করবো ইনশাল্লাহ আগামী ক্লাসে। সো আগামী ক্লাসের আগে, মানে নেক্সট ক্লাসের আগে অবশ্যই তোমাদেরকে যা করতে হবে, এইগুলি নিজেরা একটু পড়ে ভালো করে বুঝে আসতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।